আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে নবম দশম শ্রেণী উচ্চতর গণিতের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি তোমাদের সিরাজ স্যার। আজকে আমরা লেকচার 3 নিয়ে এসেছি তোমাদের সামনে। আমরা জানো যে পূর্ববর্তী দুইটি ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতির 11.1 অধ্যায়টা শেষ করেছিলাম। সো আজকে আমরা লেকচার 3 এর মধ্যে 11.2টাকে স্টার্ট করব। ওকে, সো 11.2 এ আমাদের মেইন কাজ হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা। ওকে, বিভিন্ন ত্রিভুজ, চতুর্ভুজ কিংবা যে কোনো ধরনের বহুভুজের আমরা কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব আমরা এই চ্যাপ্টারটাতে। ওকে, সো আসো প্রথমতই যে ক্ষেত্রফল নির্ণয় তাহলে কি পদ্ধতি আছে আমরা একটু সূত্রগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আসে আমাদের প্রসেস 1। ওকে, বা পদ্ধতি 1। হ্যাঁ, দুইটা প্রসেসে এটা করা হয়। আমরা একটু যদি দেখি প্রথমত পদ্ধতি 1। আচ্ছা, পদ্ধতি 1টা কি, যেটাকে বলা হয় বাহুর মাধ্যমে। ওকে, বাহুর মাধ্যমে বা বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর দ্বিতীয় প্রসেসটা আমরা দেখবো সামনে, সেটা হচ্ছে শীর্ষের মাধ্যমে। ওকে, তো বাহুর মাধ্যমে বলতে যেটা বোঝায় অলরেডি তোমরা দেখে আসছো যে আমাদের খেয়াল করো যে যদি একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ লেটস সে যদি এরকম হয় যে আমাদের এ বি সি একটা ত্রিভুজ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের এ বি এবং সি এর যখন স্থানাঙ্ক দেয়া থাকে তখন আমরা কি করি বলো, যে তাদের এ বি বি সি এবং এসি বা সি তার দৈর্ঘ্যটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি, তাই না? তো এখন আমরা সেই দৈর্ঘ্যটা অলরেডি যে নির্ণয় করলাম পূর্বের চ্যাপ্টারে, তার মাধ্যমে এখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই ত্রিভুজটার হচ্ছে এখন ক্ষেত্রফলটাকে নির্ণয়। ওকে, তাহলে এই যে এই ত্রিভুজটার এখন কি করব, আমরা এখানে ক্ষেত্রফলটা নির্ণয় করবো। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মুখ্য উদ্দেশ্য এখন। ওকে, দেখি আমাদের কিভাবে নির্ণয় করা যেতে পারে। দেখো, তার আগে আমরা যদি, এটা আমাদের অনেকটাই পরিমিতির সাথে রিলেটেড। দেখো, আমরা এটা প্রথমত জানি যে এটা যদি আমাদের এ কোণ হয় তাহলে তার পূর্বের যেটা, এটাকে আমরা কি বলি, তার বিপরীতে যেটা, এটাকে আমরা কি বলি বলো, এ বাহু, তাই না? এ বাহু। এবং এটা যদি বি কোণ হয় তাহলে তার অপোজিটে যেটা, এটাকে আমরা কি বলছি বলো, বি বাহু। এবং এটা যদি সি কোণ হয় তাহলে তার অপোজিটে যেটা, এটাকে আমরা কি বলি, সি বাহু। এখন একটা জিনিস কিন্তু আমরা সবাই জানি যে প্রথমত যে যদি কি বলে পরিমিতি আমরা করে আসি, তো সেখানের মধ্যে আমাদের প্রথমত সেই প্রসেস থেকে আসলে আমরা প্রথম পদ্ধতিতে করব। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা কি, পরিসীমা বা অর্ধ পরিসীমার ধারণা আমাদের চলে আসবে। তাহলে পরিসীমা বলতে আমরা কি বুঝাই, এটা কিন্তু আমরা জানি অনেকেই, যে যদি ত্রিভুজ বলি আমরা, ত্রিভুজের পরিসীমা বলতে কি বুঝাবে, তার 3 বাহুর যোগফল। যদি চতুর্ভুজ বলে তাহলে 4 বাহুর যোগফল, যদি পঞ্চভুজ হয় তাহলে 5 বাহুর যোগফল, যদি ষড়ভুজ হয় তাহলে 6 বাহুর যোগফল। অর্থাৎ কোন একটা ত্রিভুজ, চতুর্ভুজ বা কোনো বহুভুজের যতগুলো বাহু থাকে তার সবগুলো বাহু যদি যোগ করি সেটাকে আমরা কি বলি, তার পরিসীমা। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা পূর্বের অধ্যায় করে এসেছি। তো এখন আসো যে আমাদের তাহলে প্রথমত তাহলে পরিসীমা বলতে কি বুঝাবে, পরিসীমা মানে কি বলো, যে পরিসীমা হচ্ছে কি 3 বাহু যোগফল ত্রিভুজের জন্য। তাহলে ত্রিভুজের জন্য কি হবে বলো, আমাদের এই 3 বাহু কি এ বি এবং সি, এটাকে বলি কিন্তু আমরা পরিসীমা, তাই না? এখন তাহলে পরিসীমা এক্ষেত্রে, তাহলে সুতরাং যদি আমরা বলি অর্ধ পরিসীমা কি হবে বলো, অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে কি, তাহলে পরিসীমা যা বের করলাম তার কি অর্ধেক, এবং সেই অর্ধ পরিসীমাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এস দ্বারা প্রকাশ করি। তাহলে এস কি হবে বলতো, যে আমরা যে পরিসীমা বের করে আসলাম এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত, 2। ওকে, এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা। তাহলে বলতো আগেরটা যে পরিসীমা আমরা লিখছি সেটাকে কি বলতে পারি, 2s হয়ে যায়। আর যদি আমরা গুণ করি কি লেখা যায় বলতো, 2s সমান তাহলে a প্লাস b প্লাস c। তাহলে আমরা আসলে পরিসীমা বলতে 2s ইকুয়ালস টু তাহলে a প্লাস b প্লাস c। আর যদি অর্ধ পরিসীমা হয় তাহলে s, বেসিক্যালি আমাদের এটাই লাগবে। তাহলে অর্ধ পরিসীমা আমরা সরাসরি বের করতে হবে। তাহলে অর্ধ পরিসীমা কিভাবে বের করব বলো, যে 3 বাহুর যোগফল, 3টা বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করে, এটা আমরা আগের অধ্যায়ে দেখে এসেছি। সো 3টা বাহু যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা আমরা পাবো। সো এর মাধ্যমে আমরা কি করতে পারি, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সেটা সূত্র কি আমরা জানি, সুতরাং ক্ষেত্রফল, যে ত্রিভুজের কথা বলতেছি আমরা, ক্ষেত্রফল কি হয়, এবং এক্ষেত্রে ধরে নেওয়া হয় যে এটা আমাদের কি, যে বিষমবাহু ত্রিভুজের জন্য বেসিক্যালি। হ্যাঁ, আমরা বিষমবাহু কিন্তু আমরা জানি যে 3 বাহু কি হয়, ভিন্ন ভিন্ন হয়। সমবাহু বা আমাদের যদি সমদ্বিবাহু ইত্যাদি বিভিন্ন ধরনের রকমের হয়, সেটার জন্য কিন্তু আমাদের কি বলে, যে পরিমিতিতে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা পড়ে এসেছি। তো এক্ষেত্রে বেসিক্যালি যেটা বোঝানো হয় যে আমাদের হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজের জন্য। তাহলে সেই ক্ষেত্রফলের জন্য সূত্রটা কি ছিল, দেখো এরকম ছিল, s ইনটু s মাইনাস a, তারপর হচ্ছে কি বলো, s মাইনাস b ইনটু হচ্ছে s মাইনাস c, তার উপরে কি রুট ওভার। ওকে, তো এই ছিল আমাদের কি বলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। এবং এটা কিসের মাধ্যমে বলো, বাহুর মাধ্যমে। ওকে, তো এই প্রসেসটা আমাদের যদি করতে যাই, আমরা যদি এমসিকিউ কিংবা যেটার জন্য বলি যে এই প্রসেসটা একটু লেন্দি মানে আমাদের দেখো খেয়াল করো যে একটু মানে কি বলে বড় হবে আর কি তুলনামূলক। যে আমার প্রথমত এ এর মান বের করতে হবে, বি এর মান বের করতে হবে, সি এর মান বের করতে হবে, তারপর কি করতে হবে, অর্ধ পরিসীমা।
তো দেখো প্রথমত আমাকে তো স্থানাঙ্ক জ্যামিতি আমরা বলে আসছি আমাদের শীর্ষগুলো দেয়া থাকবে ABC। তো শীর্ষগুলো দেয়া থাকলে আমাকে ফার্স্ট কাজ হচ্ছে এটার দৈর্ঘ্য বের করা, ABC তিনটা দৈর্ঘ্য বের করা। দৈর্ঘ্য বের করার পর কি করতে হবে, অর্ধ পরিসীমা বের করতে হবে। অর্ধ পরিসীমা বের করার পরে এই ক্ষেত্রফলের সূত্রে বসিয়ে আমাদের কি করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করে। তো প্রসেসটা তুলনামূলক একটু বড়, তাই না, একটু বড় মনে হয়। তো এই জন্যই আমাদের আসলে এই সমস্যার সমাধানের জন্যই, বা আরো একটা সমস্যা এটা আছে দেখো, যে এটার মাধ্যমে অনলি কিন্তু এই প্রসেসের মাধ্যমে প্রথমত আমরা সরাসরি কার বের করতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন যখন আমরা সামনে আসবো যে চতুর্ভুজ হবে, তারটাও করা যেতে পারে, ওটা নিয়ে আমরা আলোচনা আসতেছি, সামনে আসবো। কিন্তু যখন আমাদের পঞ্চভুজ হয়ে যাবে বা ষড়ভুজ হয়ে যাবে, এরকম যত ভুজের পরিমাণ যত বেশি ভুজ হয়ে যাবে, তখন এই প্রসেসের মাধ্যমে ক্ষেত্রফল করাটা তত বেশি লেন্দি হয়ে যাবে, বা তত বেশি কি হয়ে যাবে, একটু কঠিন হয়ে যাবে আস্তে আস্তে, বা বড় হবে। তো এই জন্য এই সমস্যা সমাধান করার জন্য কি আসছে, দ্বিতীয় পদ্ধতি আমাদের আসছে। তো সেই পদ্ধতিটা খুবই খুবই সিম্পল, যার মাধ্যমে আমরা জাস্ট এক দুই লাইনের মধ্যেই যে কোনো, সেটা যততম ভুজি বলুক, সেটা যদি ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, যত ভুজি হোক না কেন, আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ওকে, তো আসলে আমরা সেই প্রসেসটা নিয়ে যদি একটু কথা বলি, তাহলে প্রথম প্রসেসটা আমরা বুঝতে পারছি যে এখন এটা কখন করবো, আসলে প্রশ্ন হচ্ছে কখন করব। প্রশ্নে যদি আমাকে যেটা বললাম, যেহেতু আমাদের এই প্রসেসটাই দেখবো যে অঙ্ক যখন করবো একটু লেন্দি বা একটু বড় হবে, তো যদি প্রশ্নে আমাকে যখন বলে দিবে স্পেসিফিক যে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল করো, বা সেম বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে একটা চতুর্ভুজ বলা থাকবে, সেই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন হচ্ছে আমরা এই প্রসেসকে স্পেসিফিক ব্যবহার করতেই হবে, এটা প্রশ্নে বলে দিলে, তখন আর কিছু করার নেই। কিন্তু যদি এমনি ইন জেনারেল যখন আমাকে বলবে যে ABC শীর্ষ স্থানাঙ্ক দেওয়া ত্রিভুজ হলে বা চতুর্ভুজ হলে ABC, এভাবে যততম ভুজিগুলোকে আমরা সামনেই দেখবো, তো তাদের যখন আমাদের কি দেওয়া থাকবে, শীর্ষ দেওয়া থাকবে, তখন সেই শীর্ষগুলোকে শুধু ব্যবহার করে আমরা যে কোনো ভুজিরই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। যদি প্রশ্নে উল্লেখ না থাকে, তাহলে অবশ্যই আমরা দেখবো যে সেকেন্ডটা আমাদের জন্য খুবই ইজি, এবং ওই প্রসেসেই আমরা করব। আর যদি প্রশ্নে বলে দেয় যে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো, অবশ্যই অবশ্যই সিকিউতে তখন আমাকে এই প্রসেসেই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আশা করি এটুকু আমরা বুঝতে পারছি, বাকি এক্সাম্পল আমরা আসলে সামনে দেখবো। তো আসলে একটু পরবর্তীটা নিয়ে আলোচনা করি, প্রসেস 2, যেটাকে আমরা আসলে বলতেছিলাম মেইনলি ক্লাসে ফলো করব। ওকে, সো আসলে আমাদের এটা কি পদ্ধতি 2। ওকে, এখন পদ্ধতি 2টা কিসের মাধ্যমে হবে বলো, যে আমরা বললাম যেটা হবে শীর্ষের মাধ্যমে। ওকে, শীর্ষের মাধ্যমে, অর্থাৎ শীর্ষের মাধ্যমে বলতে আমাকে কি দেওয়া থাকবে বলো, যেহেতু আমরা স্থানাঙ্ক পড়তেছি, এ যদি ত্রিভুজ হয় তার কি দেওয়া থাকবে, ABC ত্রিভুজের শীর্ষের স্থানাঙ্ক, চতুর্ভুজ হলে 4 বিন্দু, পঞ্চভুজ হলে 5 বিন্দু, প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। তো আসলে আমরা একটু প্রসেসটাকে দেখি। ধরে নিলাম আমরা ত্রিভুজ দিয়ে একটু ফার্স্টে বোঝার চেষ্টা করি, যে ধরে নিলাম এটা যে কোনো একটা ত্রিভুজ, যে আমার AB এবং হচ্ছে C। এখন আমাদের স্থানাঙ্ক দেওয়া থাকবে, এর অর্থ কি, আগে জাস্ট এক্সাম্পল দেখি, মানে আমরা হচ্ছে প্রসেসটা একটু বোঝার চেষ্টা করি, সামনে যখন অঙ্ক যাবো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের দেখো যে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম, এরকম প্রশ্ন দেওয়া থাকবে, তো সেটার না স্থানাঙ্ক আমরা কি ধরলাম, x1, y1। পিটা লেটস সে কোনো একটা ধরে নিলাম যে x2, কি হবে বলো, y2। সিটা কোনো একটা পয়েন্ট ধরে নিলাম আমরা কি x3, y3, কিছু একটা ধরে নিলাম। ওকে, তো এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, এখন এই শীর্ষ দেওয়া। তো অলরেডি আমরা যেটা বললাম, যদি আমাকে সেম আগের মতোই বলতো যে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমার কাজ কি ছিল, AB বের করা, BC বের করা, CA বের করা, তিনটা দৈর্ঘ্য আগে বের করা। দ্বিতীয় কাজ কি বলো, অর্ধ পরিসীমা বের করা, S, তাই না, S সমান A প্লাস B প্লাস C/2, তারপরে সেই সূত্রে বসিয়ে এটাকে করা। বাট আমরা এখন দ্বিতীয় পদ্ধতি দেখবো, সরাসরি শীর্ষ দেওয়া থাকলে ওইটাকে ব্যবহার করে আমরা করতে পারি। তো সেই প্রসেসটা কি আমাদের দেখো, যে আমাদের যদি আমাদের এই ত্রিভুজটার কথা বলি, যে ত্রিভুজ ABC, তাহলে এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে যাচ্ছি। ওকে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল যদি দেখি, তাহলে কি বলবো, সুতরাং ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল আমরা কি বলবো, দেখো দেখো লেখার সিস্টেমটা একটু বুঝো। প্রথমত হচ্ছে আমরা সামনেটা কি দিব, হাফ। ওকে, সূত্র হচ্ছে এটা প্রমাণ করলে আসবে, শুরুতে আমরা কি দিব, একটা হাফ। তারপরে এই পাশে কি দিব আমরা, এইভাবে ওই যে তোমাদের এর আগের অধ্যায় মডুলাস, বা যেটাকে অনেকটা মডুলাস সিম্বল বলি আমরা, তো পাশাপাশি দিকে কি দিব, সমান্তরাল এরকম লাইন টানবো। ওকে, টানার পর এইবার আসো যে আমরা কি করব, বিন্দুগুলাকে, শীর্ষ বিন্দুগুলাকে বসাবো। ওকে, কিভাবে বসাবো, ধরে নাও আমরা যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করলাম, এটা আমার মন মতো, কোনো প্রবলেম নাই। ধরে নাও লেটস সে আমি A থেকেই স্টার্ট করলাম, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কি, x1, y1, অর্থাৎ উপরের লাইনটা হবে আমাদের x এর জন্য, নিচের লাইনগুলো হবে y এর জন্য। ওকে, আমি জাস্ট প্রসেসটা বলি, তোমরা একটু দেখো, দেখার পরে আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তো দেখো উপরের লাইনটা আমরা কি বসাবো বলো, x এর জন্য, অর্থাৎ ভুজগুলা বসবে, নিচের লাইনে বসবে কোটিগুলা। তাহলে আমাদের ভুজ কি কি দেখো, প্রথমত আমাদের প্রথমটা যে কোনো একটা থেকে স্টার্ট করতে পারি, আমরা বললাম যেটা A B C, যে কোনো একটা স্টার্ট করো, তাতে কোনো সমস্যা নেই। আমরা ধরে নিলাম নরমালি আমরা A থেকে শুরু করলাম, তাহলে প্রথম স্থানাঙ্ক কি হবে, x1, তার নিচে কি বসবে বলো, আমরা বলছি y1।
তাহলে উপরের লাইনটা এক্স এর ভ্যালুগুলো বসাবো, নিচের লাইনে ওয়াই এর ভ্যালুগুলো বসাবো। সেকেন্ড এবার আসো, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথমটা নেওয়ার পর দ্বিতীয় মানে পরবর্তী কোন বিন্দুগুলো কিভাবে নিব, আমি কি এর পর এখন সি কে আগে নিব না বি কে আগে নিব, এক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেই কথাটা আমি একটু বলে দিই, ভালো করে খেয়াল রাখো। অবশ্যই অবশ্যই বিন্দুগুলো মাস্ট বি, খেয়াল করো, অবশ্যই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হবে, ঘড়ির কাঁটার বিপরীতে, ঠিক আছে? এই কথাটা অবশ্যই অবশ্যই আমাকে মাথায় রাখতে হবে, বিন্দুগুলাকে কিভাবে নিতে হবে, ঘড়ির কাঁটার বিপরীতে। এখন ঘড়ির কাঁটার বিপরীতে মানে কি, মানে হচ্ছে আমার দেখো এ বিন্দু শুরু করার পর তাহলে ঘড়ির কাঁটা কিভাবে যাবে, এদিকে, তাই না? এভাবে ঘুরে ঘড়ির কাঁটা, তাহলে সেই হিসেবে আমার এরপরে কে চলে আসবে, সি। কিন্তু আমরা এরপরে সি না, আমরা বলছি ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে যেটাকে বলি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে সবাই কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাই না? তাহলে ঘড়ির কাঁটা আমাদের কিভাবে চলবে, এই যে এখান থেকে এইভাবে ঘড়ির কাঁটা যাচ্ছে, তো আমাদের এটা ক্লকওয়াইজ, এইভাবে না, আমরা যেখানে ইচ্ছা করি তাদের অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে আসতে হবে। তাহলে খেয়াল করো, আমার যদি এ নেই তাহলে তার অ্যান্টি ক্লকওয়াইজ এই পাশে কি আসবে, এরপরে বি বিন্দুকে আগে নিতে হবে। ওকে, এখন যেটা বললাম শুরুতেই আমরা স্টার্টিং পয়েন্ট কিন্তু আমার মন মতো বলছি, যে কোনটা স্টার্ট করতে হবে, তো নরমালি যেটা দেওয়া থাকে আমরা সেটা দিয়ে শুরু করি। সো এ নেওয়ার পরে আমাদের এখন কি নিতে হবে, বি কে। তাহলে বি কে কি নিব আমরা, এইভাবে বলবো আগে x2, দেন কি নিতে হবে y2। একইভাবে আমাদের পরবর্তী তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বি এর পরে কি এইভাবে করলে সি কে নিতে হবে, তাহলে সি কি হবে x3 কমা না মানে x3 হচ্ছে y3। এইভাবে এখন এটা আমরা ত্রিভুজ দিয়ে দেখাইলাম, সামনে চতুর্ভুজ দিয়ে দেখাচ্ছি, যতগুলা বিন্দু দেওয়া থাকবে সেটা যত ভুজই হোক, ত্রিভুজ হলে 3টা বসাইছি, সেম ভাবে চতুর্ভুজ হলে আরো একটা বিন্দু আসবে, পঞ্চভুজ হলে আরো একটা বিন্দু আসবে, এইভাবে যত বুঝি হোক আমরা সামনে কি করব, প্রত্যেকটা বিন্দুকে জাস্ট বসায় যাব। ওকে, তো এরপরে সবগুলা বিন্দু এইভাবে যখন বসানো হবে, আবারও বলতেছি কিভাবে বসাবো, অবশ্যই অবশ্যই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আসতে হবে। এখন কেউ বলতে পারো যে আমি সি থেকে শুরু করি, করো, তাতে কোনো সমস্যা নেই, সেম রেজাল্ট আসবে। তুমি যদি সি দিয়ে শুরু করো তাহলে বলো সি পরে ঘড়ির কাঁটার দিকে কোনটা, এটা ঘড়ির কাঁটার দিকে হবে, তাহলে এটা হবে বি আসবে, মানে ঘড়ির কাঁটার বিপরীতে গেলে, ঘড়ির কাঁটার দিকে গেলে, কিন্তু আমরা যাবো কি ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে সির পরে ঘড়ির কাঁটার বিপরীতে কি এ, তারপরে উল্টার দিকে করলে কি আসবে বি, তাহলে সির পরে তখন এ বসাও দেন বি বসাও, তাতেও একই রেজাল্টই আসবে। ওকে, তো এইটুকু আশা করি বুঝতে পারছি। তো এইভাবে আমরা যেখানে স্টার্ট করি না কেন সেই পয়েন্টটা বসানোর পর কি করব, আমরা সেই পয়েন্টটা বসানোর পর যতগুলা পয়েন্ট থাকবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে, সেই পয়েন্টগুলোকে বসিয়ে যাব। বসানোর পর এইভাবে যেটা বললাম, যদি আমার 10তম ভুজও হয় তারপরে এরকম কি আমরা 10টা বিন্দু বসায় যাব, লাস্টে কি করবো, সবার শেষে প্রথম যে বিন্দুটাকে লিখছি সেই পয়েন্টটাকে আরেকবার লিখবো। অর্থাৎ আমরা প্রথম পয়েন্টটা কি ছিল আমাদের x1 y1, এই পয়েন্টটাকে আমরা আবার লিখবো। ওকে, আমরা চতুর্ভুজের সেম এক্সাম্পলটা দিচ্ছি আর একটা দেখাই দিচ্ছি। এখন আমরা তাহলে যদি এখন প্রশ্ন হচ্ছে এটা ক্যালকুলেশন কিভাবে করবো, এখন এটা তো আমরা জাস্ট বসাইলাম, এখন এটা ক্যালকুলেশনটা কি, রেজাল্টটা কি, তাহলে দেখো এটার প্রসেসটা হচ্ছে এরকম, হাফ থাকলো, এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আড়াআড়ি আমরা এইভাবে গুণ করবো, আড়াআড়ি মানে এই যে এইভাবে। ওকে, এটার সাথে এটার সাথে এটা কোনাকুনি গুণ করবো, এই গুণ ফলের ভ্যালুটা বসাবো। তো এটা আমরা যেটা লিখতেছি এটা মুখস্থ করবো না, আমরা জাস্ট প্রসেসটাকে ফলো করবো, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বলো আমরা যদি করি কি হবে, এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করলাম, তো আমরা এখানে কি হবে, ফার্স্টে গুণ করলে কি x1 এর সাথে y2, এইভাবে আমরা ডান বা শুরু করে প্রত্যেকটা কোনাকুনি যতগুলো থাকবে এইভাবে গুণ করে যাবো। তাহলে আমরা কয়টা পেলাম, দেখো x1 y2, এখানে গুণ করলে একটা ভ্যালু পাবা, দেন কি বলো আসবে, বলো x2 y3, তাহলে কি আসবে, এটা x2 y3 প্লাস কি আসবে বলো x3 y1, এইভাবে যতগুলা পাবা তুমি এরকম প্রত্যেকটাকে গুণ করে করে সামনে যাবা। ওকে, তো এইভাবে শেষ আমাদের প্রথম কর্নার। দেখো আর কর্নার নেই, x1 এর সাথে দিলে তো আর পাওয়া যাচ্ছে না, সো এটা আমরা দিব না, তাহলে এটা শেষ আমাদের। দেওয়ার পরে কি করব, এটা ব্র্যাকেট ক্লোজ করব, করে এরপরে মাঝে দিব মাইনাস দিয়ে কি করব, মাইনাস দেওয়ার পরে এবার হচ্ছে আমরা রিভার্সে বাকি যেগুলো আছে ওইগুলোকে দিব, বাকি গুণগুলো কি এবার এইদিকে একটা চতুর্ভুজের, যেমন আমরা একটা চতুর্ভুজ যখন কর্নার থাকে একটা কি এইটা এইভাবে আর একটা এইভাবে, এখন এইভাবে আমরা হচ্ছে কর্নার বাকিগুলো, তাহলে এইভাবে দেখো এখান থেকে শুরু করলে এটা একটা পাবো, এটা একটা পাবো, এটা একটা পাবো, তাহলে এইগুলো হচ্ছে আবার গুণ করতে হবে। ওকে স্যার, এটা যদি আমরা গুণ করি তাহলে কিভাবে দিব, দেখো আবার ব্র্যাকেট দিয়ে, তাহলে এটা গুণ করলে কি x2 y1, সো আমাদের গুণফল হচ্ছে x2 y1 প্লাস দিয়ে যাব একইভাবে কি x3 y2, সো x3 y2 প্লাস হচ্ছে x1 y3। ওকে, সো এই হচ্ছে আমাদের
ক্ষেত্রফল নির্ণয়ের প্রসেস। ওকে, তো আমরা যেটা বললাম এটা তো কোনো ফর্মুলা আকারে আমরা মনে রাখবো না, আমরা জাস্ট প্রসেসটাকে দেখছি। এগুলো তো আমরা এখন এক্সাম্পলে যাচ্ছি, আমাকে বিন্দু দেওয়া থাকবে, জাস্ট সংখ্যা গুণ 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 করে সেভাবে বসাবো। তার প্রসেসটা আমরা বুঝতে পারছি। এই বরাবর প্রথমত আমরা গুণগুলো আগে করব, এটাকে একটা ব্র্যাকেটে রাখবো আলাদাভাবে, দেন মাইনাস দিয়ে পরবর্তী যে কর্ণগুলো আছে সেগুলোকে গুণ করে আমরা পাশাপাশি, দেন বাকিটা যোগ বিয়োগ করে আমরা রেজাল্ট বের করি। ওকে, তো এই প্রসেসটা কিন্তু খুবই সিম্পল। এবং আমরা যেটা বললাম প্রথম প্রসেসের সমস্যাটা আসলে কি ছিল আবার বলতেছি, যে ওইটা দিয়ে আমরা শুধু ত্রিভুজই নরমালি বের করতে পারি, আবার চতুর্ভুজও করা হয় সেটাও আমরা করবো, কিন্তু চতুর্ভুজ করতে গেলেও একটু মানে বেশ লেন্দি হয়ে বড় করে করতে হয়, বাট তারপরে পঞ্চভুজ ষড়ভুজ হলে এগুলো নরমালি আর ওই প্রসেসে করা হয় না, তখন অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমরা যেটা করি, এই সূত্রের মাধ্যমে যত ভুজি হোক না কেন আমাদের সবগুলাই করা সম্ভব, এবং জাস্ট উইদিন দেখো এর পরের লাইনে তোমার অ্যান্সার চলে আসবে, মাত্র 3 থেকে 4 লাইনে রেজাল্ট চলে আসবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছি। এখন দেখো তারপরে যদি আমরা এখন চতুর্ভুজ দিয়ে বুঝাই বা পঞ্চভুজ দিয়ে, চতুর্ভুজ দিয়ে যদি বুঝাই, ধরো এই লেটস এটা হচ্ছে একটা চতুর্ভুজ, যে কোনো একটা চতুর্ভুজ, তাহলে আমাকে এরকম কি দেওয়া থাকবে, শীর্ষ দেওয়া থাকবে। সো লেটস আমার x1, y1, তারপর কি বলো b, এটা x2, y2, তারপর এটা হচ্ছে c, এটা কত হবে বলো, x3, y3, দেন হচ্ছে আমাদের d কত, x4, y4, এইভাবে চলতেই থাকবে, তাই না? তো যত বুঝো, তো আমাদের এখানে কাজ কি, তাহলে আবারও বলো, জাস্ট আমরা যদি বলি এই চতুর্ভুজের এই যে ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে চাই, তাহলে কিভাবে করবো? তাহলে আমরা বলবো কি a b c d, আমি জাস্ট লেখার প্রসেসটা একটু দেখাই দিই আবার, দেখো a b c d চতুর্ভুজের ক্ষেত্রফল। ওকে, চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে কিভাবে লিখবো আমরা বলছিলাম শুরুতেই হাফ, তারপরে কি একটা প্যারালাল সিম্বল বা মডুলাসের মতো সিম্বল, তারপরে আমাদের কাজটা কি বলছিলাম বলো, যে কোনো জায়গা থেকে আমি স্টার্ট করতে পারি, এটা আমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, যে কোনো একটা পয়েন্ট। তো নরমালি আমরা যেটা শুরুতে দেওয়া থাকে সেটাই করি, আমরা ধরে নিলাম এই যে আবারও এ থেকেই শুরু করলাম। ওকে, সো এ কি আসবে বলো, x1, দেন নিচে কি y1। এখন আসো কি এরপরে কোথায় যাবো আমরা, ডিতে না, আমরা কি বলছিলাম এরপরে হচ্ছে কোথায় যাবো, ডিতেও যেতে পারি, সিতেও ডিতেও যেতে পারি, কোথায় যাবো বলছি আমরা বলছি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে যেতে হবে। এখন তাহলে এরপরে দেখো ঘড়ির কাঁটার বিপরীত, এদিকে গেলে কি ঘড়ির কাঁটার দিকে হবে, সো এটা যাওয়া যাবে না, বিপরীতে যাবো আমরা। তাহলে বিপরীতে গেলে কি x2 পরেরটা, যেটা b পয়েন্ট, x2 না y2 পরেরটা হচ্ছে, এরপরে বিপরীতে ঘুরলে কি c, দ্যাট ইজ x3 y3, দেন হচ্ছে x4 y4। এইভাবে আমরা কি বললাম যতগুলো পয়েন্ট থাকবে বসাবো। তারপরে কাজ কি বলছি, প্রথমটাকে লাস্টে আরেকবার বসাবো, সো আমার কি আসবে x1 y1। তারপর প্রসেসটা আমরা বুঝতেই পারছি, কি বলছিলাম হাফ থাকলো, ব্র্যাকেট দিয়ে কি করবো, এই যে কোনাকুনি আমরা গুণ করবো, তাই না? কি বলছিলাম কোনাকুনি গুণ করবো, এটা দেখালাম আমরা, আশা করি বুঝতে পারছি, আমরা অঙ্কে যাচ্ছি। তো এই কোনাকুনি গুণ করে ভ্যালুগুলো বসাবো, দেন আবার কি মাইনাস দিয়ে পরবর্তী কর্ণ, এই যেটা এটা দেখো সবাই গুণ ফলে চলে আসলো, এই গুণ করে রেজাল্ট বসাতে। দেখো এই প্রসেস তাহলে আমরা কি বুঝতে পারলাম, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক, মানে যত ভুজই হোক না কেন বের করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীতে কেন? কারণ দেখো যে ঘড়ির কাঁটার বিপরীতে যদি না নেওয়া হয় তাহলে দেখবা যে ক্ষেত্রফলটা যেটা আসবে সেটা ঋণাত্মক চলে আসবে। এখন আমাদের অর্থাৎ ধরো আমার কোনো একটা ক্ষেত্রফল আমরা ঘড়ির কাঁটার বিপরীতে বের করলাম 10 অর্থাৎ 10 বর্গ একক এরকম আসলো, কিন্তু যদি আমি এটা ঘড়ির কাঁটার দিকে বসায় ফেলি দেখবা অ্যান্সারে মাইনাস আসছে। এখন ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, তো এই জন্য আমাদের কি করতে হয়, ঘড়ির কাঁটার বিপরীতে নিতে হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা অঙ্ক কিভাবে বুঝবো ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে কি আছে? তো আমরা তো অলরেডি স্থানাঙ্ক ব্যবস্থা শুরুতেই বলে আসছি যে আমাদের গ্রাফিক্যাল ধারণা আসবে, চতুর্ভাগের ধারণাগুলো আমরা বলে আসছি। তো আমাদের কাজটা কি, যখন শীর্ষ দেওয়া থাকবে একটু বোঝার চেষ্টা করব। সাধারণত আমাদের বইগুলোয় সাধারণত যা হয় বেশিরভাগ অঙ্কেই কি দেওয়া থাকে, আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে হিসাব করে দেওয়া থাকে। তারপরও আমরা আমাদের সতর্কতার জন্য যেটা করব, একটু রাফে হোক, যদি আঁকতে না বলে চিত্র, তাহলে ধর আমার আঁকার দরকার নেই, আমরা রাফে কিংবা কোনো এক জায়গায় জাস্ট চিত্রটা এঁকে দেখবো যে পয়েন্টগুলা কিভাবে আছে। ওকে, সাধারণত আবারও বললাম বেশিরভাগই দেখা যাবে ঘড়ির কাঁটার বিপরীতেই প্রশ্নে দেয়া। তারপরও আমরা জাস্ট একটু রাফে দেখে নিব যে এ বি সি এইভাবেই আছে কিনা, নাকি দেখবো এ বি পরে ডি আগে আসছে আমাদের চিত্র অনুযায়ী আঁকলে, এরকম হয়ে যেতে পারে কোনো অঙ্কে আমরা সামনে দেখবো। তো ওই জায়গাটা আমরা একটু ফলো করবো। ওকে, তাহলে আশা করি প্রসেস দুইটা বুঝতে পারছি। দেখো আমাদের এই প্রসেসটাই তাহলে সোজা না তুলনামূলক, যে এটা দিয়ে আমরা যদি জাস্ট মানে ফর্মুলায় বসাই দিই 1-2 লাইনেই চলে আসবে, বাট আমাদের ওইটা দিয়ে কি করতে হবে, বেশ লেন্দি হয়ে যাবে। তবে যেটা বললাম প্রশ্ন সিকিউতে সৃজনশীল আমাকে বলে দিবে যে হ্যাঁ এটা আমার বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো, বা যখন চতুর্ভুজ হবে এটা আমরা দেখবো সেটাকে ওইভাবে বলবে যে ত্রিভুজের মাধ্যমে করো, তখন আমাকে এগুলা বাহুর মাধ্যমে বের করে করতে হবে। ওকে, তো আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তো চলো আমরা এবার হচ্ছে আমাদের পরবর্তী যেটা, যে আমাদের উদাহরণগুলোতে আমরা চলে যাই। ওকে, তো অধ্যায় দেখো এই যে এই আলোকে টাইপ 1 এ আমরা প্রথমে যেটা বললাম, এই যে সরাসরি জাস্ট ক্ষেত্রফল নির্ণয় করা আমাদের, তাহলে এই যে 2, 4, 8 এই অঙ্কগুলো আমাদের এই রিলেটেড। তো আমরা আসো একে একে অঙ্কগুলোকে একটু সলভ করি। ওকে, তো দেখো আমাদের কি বলছে, প্রথমে নিম্নের প্রতিটি এ বি সি ত্রিভুজের কি করো
ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে দেখো এই যে আমাদের এ বি সি দেওয়া আছে। এখন যেটা বললাম আমরা, সাধারণত বিন্দুগুলো কি থাকে, ইন জেনারেল ঘড়ি কাঁটার বিপরীতে প্রশ্ন থাকে বেশিরভাগের, কিন্তু আমার আমার কি করতে হবে, শিওর হইতে হবে যে আসলেই ঘড়ি কাঁটার বিপরীতে আছে নাকি ঘড়ি কাঁটার বিপরীতে নাই। তো আমরা যেটা বললাম, কি করব, চিত্র তো আমাদের প্রশ্নে না বলে আঁকার দরকার নাই, তো আমরা জাস্ট একটু রাফ থেকে নেব। তাহলে দেখো তো এ কত 2,3, এগুলো তো আমরা তোমাদের একে দেখাইছি আগেও। তাহলে 2 x বরাবর পজিটিভ দিকে 2, y বরাবর পজিটিভ দিকে কত 3 ঘর 1 2 3, তাহলে কোথায় আসবে এটা, এখানে আনুমানিক। জাস্ট আমরা কোঅর্ডিনেটটা ভাবলেই হলো। b কত 5,6, তাহলে 5 কত বলো আমাদের, x বরাবর পজিটিভ 5, তাহলে 2 3 4 5, y বরাবর কি 6, তাহলে এটা 3 হলে আনুমানিক 4 5 6, ধরে নিলাম আমরা এইখানে আছে আমাদের b বিন্দু। ওকে, সিটা কত আসবে বলো, -1,4, তাহলে বলো -1 এখানে, আর 4 কোথায় আমাদের হচ্ছে পজিটিভ দিকে, আমাদের y এর পজিটিভ দিকে, তাহলে পজিটিভ দিকে কত 1 2 3 4, তার মানে এইখানে ধরে নিলাম, কথার কথা যে এইখানে বা হচ্ছে আমাদের এইখানে আর কি আনুমানিক। ওকে, তাহলে দেখো এই হচ্ছে সি। তাহলে দেখো বিন্দুগুলো যদি আমরা বসায় দেই, তাহলে দেখো কিভাবে পাচ্ছি, এটা আমাদের এ ধরো এই, তাই না, তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজটা, তাই তো। যদি আবারও বলতেছি, প্রশ্ন তো আমাকে আঁকতে বলে নাই, তো আমি আঁকবো না, কিন্তু আমরা পয়েন্টগুলো দেখে নিব যে ঘড়ি কাঁটার বিপরীত থেকে। তাহলে দেখো তো, একটু ফলো করো তো। আমি যে কোনো একটা স্টার্ট করি, ওকে, স্টার্টিং এর শুরুতে আমরা এ দিয়ে স্টার্ট করলে এ, তারপরে কি ঘড়ি কাঁটার বিপরীতে, তাহলে বিপরীত দিকে বি কিন্তু দেয়া, তাহলে বির পরে কি সি। তো নরমালি বলছে সেভাবেই থাকে, কিন্তু তারপরও আমরা প্রত্যেকটা অঙ্কে একটু যাচাই করে নিব যে আসলে বিন্দুগুলো হয়ে গেলে বিপরীত থেকে। তাহলে আসো এবার দেখো, আমাকে কি বলছে যে আমাকে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, না প্রশ্নে বলে নাই। তো না বললে অবশ্যই আমরা কি করব, দ্বিতীয় পদ্ধতি দিয়ে করব। তুমি চাইলে প্রথমত করতে পারো, কিন্তু এত বড় এত আমরা কেন করতে যাব। ওকে, আমাদের যেহেতু সোজা প্রসেস আছে, তাহলে আসো আমরা কি বলবো, সুতরাং সুতরাং ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ওকে, কি হবে বলো, আমাদের বলছি শুরুতে কি হাফ, হাফ দেওয়ার পরে কি এই যে সাইন সিম্বল প্যারালাল, তারপর কি বলছি যে কোনো একটা থেকে স্টার্ট করব। তবে নরমালি আমরা প্রথমটা দেখি এ, তাহলে এ কত 2 3, প্রথমটা বলছি উপরে x নিচে y, দেন কত বলো 5 6, তাহলে b যেহেতু আছে তাহলে কত 5 6, c কত বলো আমাদের -1 4, আর ফার্স্ট পরে কি বলছিলাম, প্রথমটাকে আরেকবার লিখতে হবে সবগুলো বসানোর পর, দেন কি 2 এই, খুব সিম্পল। দেখো এখন আমরা জাস্ট হিসাব করব, তাহলে কি হাফ, যেখানে একটা ব্র্যাকেট দিলাম আমরা, তাহলে কি বলছিলাম বলো, যে আমরা কি করব, এইভাবে আর আর গুণ করব, তাই না। তাহলে আমরা আর যদি গুণ করি, তাহলে বলো কি আসে, 6 দুগুণে হিসাব করো 12, প্লাস প্লাস দিয়ে মাঝে কি প্লাস 4 5 কত 20, প্লাস এখন প্লাস, আর এখানে কি -1 × 3 -3, তাহলে প্লাস আর মাইনাস কি আসবে মাইনাস, দ্যাট ইজ মাইনাস। ওকে, মাঝে কি বলছিলাম মাইনাস, দেন কি আবার ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর এবার কি বিপরীতগুলো, তাহলে বিপরীতগুলো মানে কি আমাদের এই যে এগুলো, তাই না, বিপরীতগুলো মানে কি এইগুলো আরেকবার করব আমরা, অপর পাশের গুলো। তাহলে এটা কি করি আমরা, অপর পাশের গুলো যদি করি কি আসবে বলো, তাহলে কি আসবে বলো, এসে পুরো 5 3 5 কত 15, মাঝে প্লাস, বাট এটা কি 6 × -1, দ্যাট ইজ কি -6, তাহলে প্লাস আর মাইনাসে কি হয়ে যাবে -c থেকে যাবে, অর্থাৎ -6 হবে। ওকে, এটা কি আসবে -6, তারপর আসলে কত আমাদের 4 4 দুগুণে কত 8, এই বাস এতটুকুই। এখন আমাদের কাজ হলো কি জাস্ট যোগ বিয়োগ করা। তাহলে বলো হাফ থাকলো, এটা হিসাব করো, 12 আর 20 ক্যালকুলেটর তোমরা করো, করে ফেললেই হবে। 12 আর 20 কত 32, 32 থেকে যদি আমরা 3 বাদ দেই আসবে সেখানে 29 29। ওকে, মাঝে মাইনাস ছিল। এবার আসো কি দেখো, প্লাস গুলো যদি আগে করি, 15 আর 23, 23 থেকে যদি 6 বাদ দাও তাহলে কত থাকবে আমাদের 17, তাহলে মাইনাস কত 17। ওকে, তাহলে দেখো এখন 29 থেকে 17 বাদ দাও, 17 বাদ দিলে কত আসবে দেখবা, থাকবে হচ্ছে 12 12, তাহলে 12 × হাফ কাটাকাটি করলে কি 6, দ্যাট ইজ 6 বর্গ একক। ওকে, এবং ক্ষেত্রফল কি হয় বর্গ একক হয়, মানে বর্গ মিটার হলে আমাকে বর্গ মিটার, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার। তো যেহেতু ক্ষেত্রে আমরা জানি না কোন এককে আছে, এই জন্য আমরা শুধু বর্গ একক কথাটা অবশ্যই লিখতে হবে, একক না লিখলে, এই কথাটা না লিখলে কিন্তু অনেক সময় নাম্বার কাটা যাবে। তো আশা করি বুঝতে পারছি আমরা। দেখো তার সব পরবর্তীতে আমরা যাই খতে, কি কি বলছে দেখো, পরবর্তীতে আমার যে 5,2 1,6 এবং -2, -3। ওকে, তাহলে পয়েন্টগুলো কি 5,2, তাহলে দেখো 5,2 আমরা পরবর্তীতে যদি যাই খ, এটা যদি দেখি খ, তাহলে বলো কি আমাদের 5,2, তাহলে 5,2 কোথায়, প্লাস দিকে 1 2 3 4 5, আবার বলতেছি এটা আমরা হয়তো দেখবা যে তুমি মোস্ট অফ দ্য অঙ্কেই আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ দেয়া থাকে, তবুও আমরা একটু যাচাই করে নেব। ওকে, সো 5,2 তাহলে কত আসবে 5 পজিটিভ দিকে 2, তাহলে এই আনুমানিক এখানে হচ্ছে আমাদের a, দেন কত আসবে দেখো b কত আমাদের 1,6 1,6, তাহলে প্লাস দিকে 1, y এর দিকে প্লাস দিকে কত 6 6 ঘর, তাহলে 2 3 4 5 6, তাহলে এইখানে হচ্ছে আনুমানিক আমার। দেখো এবার দেখো এখানে কত আনুমানিক b, তারপরে আসো আমাদের
সি কত আছে আমাদের -2, -3, তাহলে সি -2 -3 কোথায়, এক্স দিকে -2, ওয়াই এর দিকে -3, তাহলে 1 2 3, তাহলে আনুমানিক এইখানে এই। তাহলে এই আমাদের আবার বলছি প্রশ্ন তো চিত্র তো আঁকতে হবে না, বাট জাস্ট তোমার পয়েন্টগুলো বোঝার জন্য এমনি আঁকলাম আমরা যে হ্যাঁ আসলে পয়েন্টগুলো কোথায় আসছে, এটা আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো আবার এ দিয়ে যদি আমরা স্টার্ট করি, এরপর কি প্রথমে আসবে বি, বির পরে দেন সি, ঠিক আছে কথা। তাহলে আমরা কি করব বলো, সুতরাং কি বলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে কি বলবো আমরা, হাফ। হাফ দিয়ে কি করবো আমরা, এই যে দেখো প্রথমে আমরা বিন্দু করে যেটা লিখে নিই, কত কত ছিল 5 2 1 6, এটা কত ছিল 5, তাহলে কি প্রথমটা 5 2 1 6, আর এটা কত ছিল -2 -3, তাই না, -2 -3, ওকে। সো আমরা সেটা কত -2 -3, ওকে। দেন আমরা কি বলছি, যতগুলা বিন্দু থাকবে যেহেতু ত্রিভুজ 3 বিন্দু, এটা বসানোর পরে প্রথমটাকে আবার, তাহলে প্রথমটা কি 5 2, ওকে। তাহলে আমাদের এবার আসে আবার আগে জাস্ট হিসাব হাফ, ওকে। হাফ হিসাব হওয়ার পর কি আমরা একটা ব্র্যাকেট ইউজ করলাম, করে বলো হিসাব করে যে কি বলছিলাম আড়াআড়ি, তাই না, এই ক্রস গুণ করতে হবে এটার সাথে এটা, এরকম। তাহলে বলো 5 আর 6 গুণ করলে কি আসবে, 5 6 30, 5 6 কত আসবে 30, তারপরে আসো প্লাস, প্লাস দিলে কত আসবে -3 ইনটু 1, তাহলে কি হয়ে যাবে -3, তাহলে আমাদের আর কি থাকবে না, প্লাস থাকবে না, তাহলে এটা কি হয়ে যাবে -3। তারপর কত আসছে দেখো -2 ইনটু 2 মানে কত -4, তাহলে প্লাস আর মাইনাস কি হয়ে যাবে মাইনাস, দ্যাট ইজ -4। তারপর কি মাইনাসের সূত্রের মাইনাস, দেন আবার ব্র্যাকেট, এবার কি অপোজিট পাশের গুলো, তাই না বলো, এবার কোনগুলা বিপরীত পাশের গুলো, তাহলে বিপরীত পাশে কি এটা 2 ইনটু আমাদের -2 ইনটু 1, তাহলে 2 ইনটু 1 কত 2 একে 2, সূত্রের মাঝে প্লাস, বাট এইটা এখানে কি হবে 6 ইনটু -2, তাহলে -12, প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস, তাহলে -12, দেন সূত্রের প্লাস আবার এখানে কি মাইনাস আছে, তাহলে -3 ইনটু 5 কত আসবে -50, এই বাস। এখন এটাকে আমরা জাস্ট ক্যালকুলেটর করে ফেললি হয়ে যাবে, ওকে। তাহলে হাফ আমাদের যদি মান বসে কত আসে 4, মাইনাস ক্যালকুলেটর করবা তোমরা, -3 -4 -7, আমরা 30 থেকে যদি -7 বাদ দিই কত থাকবে 23 প্লাস 23, সূত্রের মাঝে মাইনাস। এবার এখানে খেয়াল করো, ক্যালকুলেটর যদি করো তোমরা ক্যালকুলেটর বসিয়ে দিবা যে -12 -15 লিখবা -27, তার সাথে +2 করলে -25, ওকে। এটা তোমরা ক্যালকুলেটর করবা, এটা নিয়ে কোনো সমস্যা নেই, জাস্ট ক্যালকুলেটর বসাই দাও, দেখো এটা -25 দিবে। এখন দেখো এটা কি -25 আর এখানে মাইনাস ছিল না, তাহলে ওই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে +25, ওকে। তাহলে 25 আর 23 যোগ করলে কত হয় 48, দ্যাট ইজ 48, তাহলে হাফ ইনটু 48 দুই দ্বারা কাটাকাটি করলে দেখবা 24, তাহলে आंसर কত 24 বর্গ একক লিখতে বলছিলাম আমরা, যেহেতু ক্ষেত্রফল কি হবে, হয় বর্গ মিটার না হয় বর্গ সেন্টিমিটার এরকম হয়, তাই জন্য আমরা কি লিখতে হয় বর্গ একক লিখতে হয়। তো আশা করি এটুকু আমরা বুঝতে পারছি, ওকে। সো পরবর্তীতে যাই, আমাদের আগে দুইটা উদাহরণ ছিল, এখানে 2 নাম্বার যেটা সরাসরি আমরা জাস্ট কিছুই বলা থাকবে না, আমরা ডাইরেক্টলি কিছুই না বললে শেষের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করে দিব। এবার সেই অঙ্কটা কি বলছে দেখো, এ বি সি ডি এই শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজটি কি নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। আমাকে কি বলছে যে কিভাবে করতে হবে, না না বললে কোনটা করবো আমরা, যেটা আমরা পদ্ধতি 2 বা অ্যাকচুয়ালি প্রসেস 2, এটা তো প্রশ্ন বলা থাকবে না, তো আমরা কি করব এই সেকেন্ড প্রসেস শীর্ষের মাধ্যমে অলওয়েজ করে দিব, ওকে। এখন আসলে এটাও একটু বোঝার চেষ্টা করি, দেখো এই পয়েন্টটা অ্যাকচুয়ালি কোথায় আছে। এখন এ এখানে তো আননোন ভ্যালু দেওয়া, যে এ মানে এটা ভ্যালু তো আমরা জানি না, কিন্তু আমরা তাদের যে চিহ্ন দেয় এখান থেকে কিন্তু বুঝতে পারি সে আসলে কোন চতুর্ভাগে আছে। তো দেখো -a,0 প্রথম যে পয়েন্ট, তাহলে এটা -a, প্রথমত x এর ভ্যালু কি, যে কোনো নির্দিষ্ট মান মনে মনে, সেটা আমার দরকার নেই, প্রথম কথা মাইনাস, ধরো লেটস সে -2, তাহলে -2 কোথায় আছে, x বরাবর নেগেটিভ দুই দিকে এরকম মনে মনে, তাই না, তাহলে -a কোথায় আছে, আনুমানিক যে এইখানে আছে মনে মনে। এখন দেখো y এর বরাবর কিন্তু আমাদের কি নাই, আমরা জানি x অক্ষে, দেখো এখানে y এর ভ্যালু কি 0, দ্যাট ইজ আমার y বরাবর কি আর কোনো ঘর যেতে হবে না, তাহলে এটাই হচ্ছে আমার a, তাই না, তাহলে এই কথা বলো -a,0 এটা পেয়ে গেলাম। সেম ভাবে বি, বলো এটা কত 0, তাহলে এখান থেকে মূল বিন্দু শুরু করলে আমার x বরাবর যেতে হবে না, যেহেতু x এর ভ্যালু 0, তাহলে y এর ভ্যালু কত মাইনাস, দ্যাট ইজ y এর নেগেটিভ দিকে মাইনাস, তাহলে y এর নির্দিষ্ট দিকে একটা কি মাইনাস এখানে হতে পারে, তাহলে এই পয়েন্টের স্থানে কি পাবো আমরা 0, মাইনাস, ওকে। আমরা জাস্ট মনে মনে একটা মান এর ভাবতেছি, আমরা তো যেহেতু চিহ্ন দিয়ে বুঝতে পারতেছি আসলে পয়েন্টটা কোথায় থাকতে পারে আনুমানিক, আমাদের তো এক্সাক্ট চিত্র আঁকার উদ্দেশ্য না। এখন আসলে সি কত আমাদের দেওয়া আছে a,0, তাহলে একইভাবে খেয়াল করে এবার x এর ভ্যালু কি a, দ্যাট ইজ পজিটিভ কোন একটা মান, তাহলে পজিটিভ মান হলে x এর মান কোন দিকে থাকবে, এই বরাবর যদি আমরা যাই, ধরে নাও কি এখানে আছে, এবং একইভাবে y এর ভ্যালু 0, আর কোথাও যাওয়া লাগবে না, সো এটাই হচ্ছে আমাদের সি। একইভাবে ডি কত 0, তার মানে x বরাবর যাব না, বাট y এর ভ্যালু a প্লাস a, তার মানে কি আমরা পজিটিভ দিকে যাব, তাহলে পজিটিভ দিকে গেলে কি আনুমানিক এখানে থাকতে পারে y অক্ষের উপরে, তাহলে এই হলো আমাদের 0, a আর সি কি ছিল a,0।
তাহলে কি আমরা বুঝতে পারছি? দেখো তাহলে এই যে দেখো এখন যদি আমরা পয়েন্টগুলোকে মিলিয়ে দেই তাহলে এটা একটা কি হবে, চতুর্ভুজের মতো হবে, তাই না? এই চতুর্ভুজটা কি হতে পারে, বর্গ এরকম কিছু একটা মনে হচ্ছে, তাই তো? এই হলো চতুর্ভুজ। এখন আমার উদ্দেশ্য কি শীর্ষ চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয়। তাহলে বলো আমাদের শীর্ষ দেওয়া থাকলে আর কোনো সমস্যা আছে? এই শীর্ষ দেওয়া থাকে আমরা সরাসরি মান বসাই দেবো। তবে বিন্দুগুলো যেন কিভাবে বসাবো, ঘড়ির কাঁটার বিপরীতে। এখন কোথায় স্টার্ট করব এটা আমার ইচ্ছা, আমি চাইলে কেউ বলতে পারে এখান থেকে শুরু করো, তাহলে সি এর পরে ডি নাও, দেন এ নাও, দেন বি নাও, এটা তোমার ইচ্ছা, কোনো প্রবলেম নাই। ওকে, তাহলে সুতরাং আমরা কি বলবো, সুতরাং ত্রিভুজ, সরি ত্রিভুজ না, এটা আমাদের চতুর্ভুজ, সুতরাং আমরা কি বলবো, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। ওকে, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। আমরা কি করবো বলো, হাফ। ওকে, দেন কি বলছিলাম, যে কোনো একটা যদি নরমালি আমরা এ দিয়ে শুরু করি প্রথমটাকে, তাহলে মাইনাস এ জিরো, তাহলে এক্স এর মান কত, মাইনাস এ, ওয়াই এর ভ্যালু জিরো, বি এর মান কত, জিরো মাইনাস এ, দেন আমাদের সি এর মান কত, এ জিরো, দেন কত আমাদের জিরো আবার এ। এই আর আমার কাজ কি শেষ না? আমরা কি বলছিলাম, প্রথমটাকে আরেকবার বসাতে হবে, তাহলে প্রথমটা কি করবো আমরা, আরেকবার, দ্যাট ইজ মাইনাস এ জিরো, এটা আরেক অবস্থা। এই হচ্ছে আমার শেষ। ওকে, তাই এবার আমরা হিসাব করি, কি যেন বললাম, আবার ব্র্যাকেট ইউজ করে আমরা আড়াআড়ি আগে করবো, এইটা আগে, এইটা, এইটা, ওকে, এইভাবে করো। তো পরীক্ষা খাতায় তোমরা আসলে ধরো কি বলে, যেভাবে কলম বা ইয়ে না আগে সর্বোচ্চ ধরো সমস্যা হলে পেন্সিল দিয়ে করতে পারো, দেন বড়তে মুছে দিলা, ওটা ভাবে পরীক্ষায় দেখাবে না, তোমরা গুণ করবা আর কি। ওকে, পরীক্ষায় আঁকার দরকার নেই। তো দেখো মাইনাস এ মাইনাস এ, প্রথমত কি মাইনাস মাইনাস কি প্লাস, এ আর এ গুণ করলে কি এ স্কয়ার, দেন আমরা কি যেন বলছিলাম, সবসময় মাঝে কি প্লাস ব্র্যাকেটের গুলার মধ্যে, তাহলে জিরো জিরো গুণ করলে জিরোই, দেন আবার প্লাস, তাহলে আবারও কি এ গুণ করলে এ স্কয়ার, দেন আবার জিরো জিরো গুণ করলে জিরো, তাহলে এতটুকু হচ্ছে আমার এই পার্ট। দেন মাঝে কি জানো, মাইনাস, মাইনাস দিলে কি হবে বলো এবার, আর আর অপর পাশের গুলো, দেন এটা, 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 তাহলে বলো জিরো ইন্টু জিরো করলে কি প্রথমেই জিরো, দেন মাঝে প্লাস, আবার কত এ ইন্টু মাইনাস, এবার কি প্লাস আর মাইনাসে মিলে মাইনাস হয়ে যাবে, তার মানে আমার কি থাকবে না এখানে, এখানে কিন্তু প্লাস থাকবে না। ওকে, তাহলে কি হয়ে যাবে এটা আমাদের মাইনাস, এবং কি হবে এ ইন্টু এ মানে এ স্কয়ার, দেন আমাদের কি হবে জিরো ইন্টু জিরো মানে কি আবারও জিরোই, আবারও কি সূত্রের প্লাস, বাট এখানে কি প্রথমত প্লাস আর মাইনাসে মাইনাস, তার মানে হয়ে যাবে মাইনাস এ ইন্টু এ মানে এ স্কয়ার। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো এতটুকু। তো আমরা আসলে যোগ বিয়োগ করি, হাফ কি থাকে এখানে, দেখো জিরোর তো কোনো হিসাব নাই, বাদ এ স্কয়ার স্কয়ার যোগ করলে 2a স্কয়ার, সূত্রে কি মাঝে মাইনাস আছে, এবার খেয়াল করো মাইনাস a স্কয়ার, জিরো তো বাদই, মাইনাস স্কয়ার কি হয়, মাইনাস 2a স্কয়ার, কিন্তু ওই যে তোমার সামনে একটা কি জানো দেখো মাইনাস, ওই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2a। ওকে, তাহলে 2a স্কয়ার আর 2a স্কয়ার মিলে কত হয় বলো, 4a স্কয়ার, তাহলে কাটাকাটি করলে 4 কে 2 দ্বারা কাটলে কি থাকে 2, দ্যাট ইজ 2a স্কয়ার, তার মানে এত বর্গ একক। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা সবাই। এই ছিল আমাদের এটার পরবর্তীটা, যে আমাদের শীর্ষ বিশিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। ওকে, এখন দেখো এই যে এখানে কি বলছে, দেখো নিচের চতুর্ভুজ সমূহের ক্ষেত্রফল নির্ণয় কর, তাহলে কি দেওয়া, পদ্ধতি 2, এখানে হচ্ছে পদ্ধতি 2, বুঝেছি যে পদ্ধতি 2 ব্যবহার করে। আচ্ছা, প্রশ্নে কখনোই তোমাকে পদ্ধতি 1 2 বলা থাকবে না, এটা আমাদের বইয়ে দেয়, এই জন্য আমরা জাস্ট কপি করলাম। তো পদ্ধতি 2 বলতে যেটা সেকেন্ডটা আসলে যেটা আমরা করলাম বই অনুযায়ী বলা, বাট প্রশ্নে কখনোই তোমাকে পদ্ধতি 1 2 বলতে কিছু বলা থাকবে না। প্রশ্নে যেটা বলা থাকবে, হয় কিছুই বলবে না এভাবে যে ক্ষেত্রফল নির্ণয় করো, তখন অবশ্যই আমরা কি করব, শীর্ষ দিয়ে করবো, আমরা বাহু দিয়েও করার প্রসেস দেখবো সামনে। আর যখন আমাদের বলে দিবে প্রশ্নে যে বাহুর মাধ্যমে, তখন আবারও কি বলছিলাম যে তখন আমাকে ওই পদ্ধতি 1 যেটা আমরা বললাম এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ওই প্রসেসে করবো। কিন্তু যদি কিছুই না বলা থাকে আমরা হচ্ছে সরাসরি শীর্ষ ব্যবহার করে করবো। ওকে, আমরা আবারও বললাম এখানে কি পদ্ধতি 1 2 বলতে কিছুই প্রশ্নে বলা থাকবে না। ওকে, তো আসো আমরা এখানে একটু দেখি যে একটা দেখাই দিই তোমাদেরকে, বাকিগুলো সেম, এতক্ষণ ধরে তো আমরা এটাই করতেছিলাম, জাস্ট ক্ষেত্রফল নির্ণয় করা, আসলে পারবো। এখন বলছে এই যে চতুর্ভুজ সময় ক্ষেত্রফল নির্ণয় করো, তো ধরো আমরা যে কোনো একটা করে দিই ক, বাকি দুইটা তোমরা অনুরূপ করে ফেলবা, আশা করি পারবো। আমাদের ক নম্বরে দেখো চতুর্ভুজে দেওয়া আছে, বাট আমরা কি বলছিলাম যে পয়েন্টগুলো মনে মনে একটু ভেবে নিব যে আসলে কোন চতুর্ভাগে আছে। বলো 0 0, তাহলে 0 0টা কি একদম মূল বিন্দুই না, তো এটা মনে মনে ধরো এ, এরপরে বি কত বলো, আমরা ধরে নিব যে প্রথমত এগুলা যদি না দেয়া থাকে আমরা ধরে নিব যে দেয়া আছে বিন্দুগুলা কি কি এরকম সিরিয়ালি, যে এ বি সি ডি, এগুলো আমরা ধরে নিব। ওকে, তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, পি কিউ আর এস এটাও ধরে নিতে পারো। তা আসলে ধরো এটা কত আসে 0 0, বিটা কত বলো -2,4, তাহলে -2,4 কোথায়, এক্স বরাবর -2 ঘর, ওয়াই বরাবর পজিটিভ 4 ঘর, তার মানে কি এ কোথায় আছে, বিটা কোথায় আছে এইখানে। ওকে, এটা হচ্ছে এই যে মূল বিন্দুটা। আর কি বলে এরপরে আসো বলো সিটা কত 6,4, এই যে এবারই দেখো এই 6 কি বলে
সিটা কত 6,4, তাহলে 6,4 কত 6 হচ্ছে পজিটিভ দিকে 6 ঘর x এর 1 2 3 4 5 6, পজিটিভ y দিকে 4 ঘর, তাহলে এইখানে 6। এই যে এইবারই খেয়াল করো, দেখো খেয়াল দেখো এই অঙ্কটা করলেই বুঝতে পারবে। তো ডি কত দেওয়া আছে 4,1, তাহলে 4 কত পজিটিভ দিকে 1 2 3 4 ঘর এবং 1 মানে এখানে। তো দেখো তো আনুমানিক ধরলে আমাকে জাস্ট এখানে এই, এবার বলো তো শীর্ষগুলোকে যদি আমরা মিলাই কি হয়, এরকম একটা চতুর্ভুজ কিন্তু আমরা পাচ্ছি। ব্যাপারটা কি বুঝছি? দেখো তো খেয়াল করো তো যে এই যে একটা চতুর্ভুজ আমরা পাইলাম এখানে। এইবার খেয়াল করো, বলো সব সময় যে আমরা বলতেছি যে এর পরে নরমালি যেটা প্রথমে দেওয়া এটা এ পার্ট এ বি সি ডি ভাবে, তাহলে বলো তো এবার তোমার যে এ থেকে স্টার্ট করবা এরপরে কি আসে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে বলছিলাম না? অ্যান্টি ক্লকওয়াইজ যদি করে এইভাবে করলে এটা ক্লকওয়াইজ হয়ে যাবে, তাহলে ওটা তো নেওয়া যাবে না। এইবার বলো তো এরপরে আমার কি আসে, ডি চলে আসে না, দেন ডির পরে কে সি আসে, তারপরে সির পরে বি আসে। তাহলে কি ব্যাপারটা বুঝতে পারছি? তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এখন নরমালি এ বি সি ডি নিয়ে ফেলতাম তাহলে হয়তো আমার ক্ষেত্রফল দেখবা নেগেটিভ বা ঋণাত্মক চলে আসবে। তো ক্ষেত্রফল যেহেতু ঋণাত্মক হয় না, এই জন্য আমরা কি করতে হবে, এই ঋণাত্মক অ্যাভয়েড করার জন্য অবশ্যই বিন্দুগুলোকে ঘড়ি কাঁটার বিপরীতে বসাতে হবে। ওকে, আমরা কি করবো তাহলে বলো, যে এই যে এ যে কোনো, আবার বলছি স্টার্ট তো আমি যে কোনো জায়গা থেকে করতে পারি, আমি নরমালি আমরা প্রথমটা থেকে করি, তাহলে এই যে এ করবো তাহলে অবশ্যই এরপরে কাকে বসাতে হবে, ডি কে, দেন সি কে, তারপরে বি কে। তাহলে আমরা ওই যে বলবো যে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে কি বলবো বলো, যেটা মাত্র বললাম হাফ, তারপরে প্যারালাল সিম্বল, এর বলো এর ভ্যালু কত 0 0, দেন আর তারপরে কি আসবে ডি, কিন্তু তাহলে ডি কত 4,1, তারপরে কি আসবে বলো সি, সি কত 6,4, আর দেন হচ্ছে আসবে লাস্টে আসবে কিন্তু হচ্ছে আমাদের বি, তাহলে বি কত -2,4। কাজ কি শেষ না? এটা চতুর্ভুজের 4টা বিন্দু বসাইলাম, আমার কি প্রথমটাকে বলছিলাম আরেকবার বসাইতে হবে, তাহলে প্রথমটা কি আবার বলো 0 0। ওকে, আশা করি বুঝতে পারছি। তাহলে এই বিষয়টা এই যে এতক্ষণ ধরে বারবার বলতেছিলাম, আশা করি কথাটা তাৎপর্য আমরা বুঝতে পারছি যে আমাকে অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীতে বসাতে হবে। যদি ঘড়ি কাঁটার দিকে গিয়ে বসাই ক্ষেত্রফল দেখবা হয়তো ঋণাত্মক চলে আসতে পারে। ওকে, তো আসলে আমরা এবার গুণ করি, তাহলে আবারও কি হবে, হাফ কি বলছিলাম যেন, আর আর গুণ, তাই তো? এই যেভাবে আর আর গুণ, খুব সিম্পল। আর আর গুণ যদি করো ব্র্যাকেট ইউজ করো তাহলে 0 এর সাথে যে কোনো কিছু গুণ দাও, কি হবে 0ই, তাহলে 0ই এটা, প্লাস 4 4 কত গুণ করো 16 আসবে, প্লাস 4 6 গুণ করে দেখো 24 আসবে, দেন আবার কি -2 * 0, তো 0 এর সাথে যেহেতু আছে মাইনাস থাকুক আর প্লাস থাকুক যাই থাকুক সবই কি হয়ে যাবে 0ই হয়ে যাবে। তাহলে এটা হলো আমাদের প্রথম অংশের ভ্যালু, তারপরে কি মাঝে মাইনাস, তারপরে কি হবে আমাদের আবার বিপরীত পাশের গুলো, তাই না? এই যেগুলো আমরা কি করবো বলো, আবার ব্র্যাকেট ইউজ করব, তাহলে 4 * 0 আবার একই কথাই 0ই হয়ে যাবে, মাঝে প্লাস, দেন কি 6 * 1 6 একে কত হবে বলো 6 হবে, প্লাস তারপর কত হবে বলো, এবার আসলে যেটা বললাম যে তাহলে 4 দুগুণে 8, বাট এটা কি মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হয়ে যাবে বলো প্লাসটা হয়ে যাবে মাইনাস, তাহলে কত হবে আমাদের 4 দুগুণে 8, দেন কি এটা আমাদের 4 * 0 দ্যাট ইজ 0ই হয়ে যাবে। এই হলো আমাদের ক্ষেত্রফল। এখন আমরা করে ফেলি, দেখো যোগ বিয়োগ, তাহলে কি আসবে হাফ যোগ করলে 16 আর 24 ক্যালকুলেটর করো, দেখবে এটা কত আসে 40, 16 24 40, আর এখানে হিসাব করো 6 আর -8 0 তো বাদই, তাহলে -2 আর এখানে কিন্তু বাহিরের এই যেখানে -2, তাহলে মাইনাস মাইনাসে কি হবে +2, তাহলে 40 আর 20 কত হয় 42, তাহলে হাফ ইনটু কত 42, কাটাকাটি করো ক্যালকুলেটর 2 দিয়ে করলে দেখবা 21 আসে, তাহলে কত আসবে 21 21। কি বলতেছি বারবার, ক্ষেত্রফল লিখতে হবে বর্গ একক। ওকে, আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। দেখো পরবর্তীগুলো পারবো কিনা, হ্যাঁ সেম, জাস্ট এ বি সি ডি ধরে পয়েন্টগুলো কি করবো আমরা বসাই দেবো। তবে অবশ্যই যেটা বলতেছি যে আমাদের বিন্দুগুলা এই যে অঙ্কে বুঝতে পারছো যে ঘড়ি কাঁটার বিপরীতে কিনা এটা কি করতে হবে, আমাকে যাচাই করে নিতে হবে। এক্ষেত্রে আমরা কি করবো, যেটা জাস্ট রাফে একটু প্রশ্ন বা আমাদের খাতায় রাফে একটু পয়েন্টগুলো জাস্ট বসাই নেবো যে হ্যাঁ ঠিক আছে আমার ঘড়ি কাঁটার বিপরীতে আছে কিনা। সবসময় যে থাকবে এমন না, অনেক সময় কিন্তু ঘড়ি কাঁটার দিকেও পয়েন্টগুলো দেওয়া থাকতে পারে। ওকে, আশা করি পরে দুটা পারবো, আমরা করে ফেলবো, যদি কোনো সমস্যা হয় বলবা, আমরা পরবর্তী এটা করে দেওয়ার চেষ্টা করবো। এবার আসলে যেমন দেখো এই যে 9 নাম্বার দেখা হচ্ছে কি বলছে, এ বি সি ডি ই শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রে। দেখো এই যে তখন বলতেছে আমরা এই শেষ মানে প্রসেসের মধ্যে কি বলছিলাম, যত ভুজি বলুক আমাদের এটা কি যত ভুজ, অর্থাৎ পঞ্চভুজ, এটা 5টা কটা 5টা পয়েন্ট, তাই না? তার মানে এটা পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, যত ভুজই হোক এই প্রসেসে খালি ফর্মুলা বসাই দিলে হয়ে যাবে। কিন্তু যদি আগের প্রসেসটা করতাম এটা অনেক লেন্দি প্রসেস হতো, এই জন্য প্রসেস করা হয় না। তার সাথে খেয়াল করতে এই যে কি বললাম, এ বি সি ডি ই যে পয়েন্টগুলো দাও এগুলো কি করবো আমরা শীর্ষ বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক দেখাইতে বলছি। তাহলে আমার কাজ কি, শুরুতেই যে পয়েন্টগুলো কিভাবে আছে এগুলো একটু যাচাই করে নাও। ওকে, তাহলে আমরা কি করবো মনে মনে একটু জাস্ট রাফ করে নিই। তাহলে এই কথা বলো 2 - 3, পজিটিভ দিক বরাবর x এর 2, y নেগেটিভ দিক বরাবর 3, তাহলে এই হলো a মনে মনে। b কত 3 - 1, তাহলে পজিটিভ দিকে 3 মনে মনে, নেগেটিভ দিকে -1, তাহলে এই যে এখানে আছে b। c কত কোথায় আছে বলো 2, 0, তাহলে x বরাবর 2, x বরাবর কত 2, y বরাবর কোনো ভ্যালু নাই, তাহলে এখানে আছে আমাদের c।
ডি কত -1,1। এবার দেখো তাহলে -1 কত, এক্স এর দিকে -1, দেন পজিটিভ ওয়াই এর দিকে 1, বুঝতে পারছি? তাহলে পজিটিভ 1 দিকে 1 হলে এই পয়েন্টটা কোথায় থাকবে, এইখানে থাকবে, এই হলো ডি। দেন ই কত -2 -1, তাহলে ই কত এক্স দিকে -2, তাহলে এই যে 1 2 -2 ওয়াই এর দিকে -1, তাহলে পয়েন্টটা এইখানে। তাহলে এই যে দেখো আমরা এই যে পয়েন্টগুলো যে মিলিয়ে দিই, মানে এই যে এরকম আর কি। ওকে, চিত্র তো আবারও বলতেছি আমার আঁকাটা নেসেসারি না, জাস্ট আমরা বোঝার জন্য আঁকতেছি আর কি, এরকম একটা কিছু একটা মিলিয়ে দিব আর কি। ওকে, এই সুন্দর করে আঁকলে দেখবে এটা একটা পঞ্চভুজ, 5টা বাহু হবে, চতুর্ভুজ না, কিন্তু এরকম 5টা ভুজ পাওয়া যাচ্ছে। ওকে, যেখানে একটা পয়েন্ট আছে, তাহলে এই যে একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু হবে, আর এটা একটা বাহু হবে, এরকম একটা পঞ্চভুজের মতো দেখবে তৈরি হবে। ওকে, তো এখন আমার কাজ কি, যাই হোক আমার ওটা তো দরকার ছিল চিত্র আগে, তাহলে আমরা কি বুঝলাম দেখো, যে কোনো একটা স্টার্টিং নরমালি এ থেকে, তাহলে এরপর অ্যান্টি ক্লকওয়াইজ কি আসবে বি, দেন কি সি আসবে সি ডি ই, তার মানে আমার বোঝা যাচ্ছে পয়েন্টগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আছে। এবং বলছিলেন যে প্রশ্নে কিন্তু এইভাবেই দেয়া থাকবে, নরমালি তোমাকে দেখবে যে পয়েন্টগুলো ঘড়ির কাঁটার বিপরীতে আছে, কিন্তু বারবারই আমরা বলছি আমরা কি করব, চেক করে নেব, যতই দেয়া থাকুক আমরা চেক করে নেব। ওকে, সুতরাং আমরা কি বলবো, এ বি, কি বলবো আমরা, বলো এ বি সি ডি ই, কি কি বলছেন, এত পঞ্চভুজ বা প্রশ্ন যদি বলছে বহুভুজ, তার মানে এত বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল। ওকে, বহুভুজের ক্ষেত্রফল কি হবে বলো, যে আমাদের কি বলছি আমরা হাফ, তারপরে কি যত ভুজি বলো সিরিয়ালি খেলে বসায় যাবো। তাহলে আবারও শুরু থেকে আমরা এ দিয়ে শুরু করলাম, কেউ কিন্তু যেটা বললাম অন্য কোনটা দিয়েও ট্রাই করতে পারো, অর্থাৎ বি দিয়ে শুরু করো, সি দিয়ে শুরু করো, দেন অ্যান্টি ক্লকওয়াইজ বসাও, কোনো সমস্যা নেই, দেখবে রেজাল্ট একই। তাহলে আসলে এতে কত আসে 2 মানে কমা -3, তাহলে নিচে -3, উপরে দেন কত 3 -1, তারপর কত 2 0, তারপর কত -1 1, তারপর কত -2 -1, শেষ। আজকে শেষ হয়েছে না, শেষ হয়নি, আমাদের কি বলছিলাম প্রথমটাকে আরেকবার বসাইতে হবে, 5টা যতগুলা থাকবে আগে বসায় নিব, দেন লাস্ট প্রথমটাকে আবার বসাবো। তাহলে প্রথমটা কত 2 3। আশা করি এতক্ষণ তো বুঝতেই পারছি, বারবারই আমরা কি করতেছি, যে আড়াআড়ি গুণ করতেছি, যে আমাদের এই যেটা এটা এটা এটা, ওকে এভাবে গুণ করতেছি। তাহলে বলো 2 × -1, তাহলে কি হবে -2, 3 × 0, তাহলে কি হবে 0ই হয়ে যাবে, 0 সাথে গুণ দিলে। 2 × 1 কি হবে 2, 2 একে 2, দেন কি খেয়াল করো -1 মিলে +1, আর সূত্রে আমার কি ছিল প্লাসই ছিল, তাহলে এখানে +1, মানে সবগুলোই যোগ হয়ে যাবে। দেন কি বলো আবার -2 -3 কি -6, আর আমার ছিল প্লাসই, তাহলে আমার মানে সরি -2 -3 মানে +6, আর আমার সূত্র ছিল প্লাসই, দ্যাট ইজ +6। ওকে, এটুকু বুঝলাম। দেন মাঝে কি মাইনাস, এইবার এসে দেন কি আবার উল্টাগুলা, আবার উল্টা পাশাগুলো এইভাবে গুণ করে যাবো, এতক্ষণ তো তাই করতেছিলাম আমরা। আবার যদি গুণ করি কি হবে বলো 3 × -3, তাহলে -3 আর 3 কত -9, তাহলে আমাদের এখানে কি হবে -9, তারপর কত 2 × -1 মানে কি -2, তারপরে কি বলো -1 × 0 0, তারপরে কত -2 × 1 কত হবে -2, দেন 2 × -1 ও সেম কি আবার -2। এই এখন আমরা যোগ বিয়োগ করি, তাহলে কত আসবে হাফ। তাহলে এবার আসো কি কত আছে আমরা দেখো, এই যে যোগ বিয়োগ জাস্ট ক্যালকুলেটর করলেই হয়ে যাবে তোমাদের। তারপর আমরা বলি মুখোমুখি যে +2 - 2 কাটা কত থাকে 6 আর 1 7, মাঝে আছে মাইনাস। এবার খেয়াল করো এখানে সেম ভাবে কত ক্যালকুলেটর করো তোমরা, যে -2 - 9 কত হবে -11, মানে এখানে -2 -2 -2 দেখো -6, আর কত আসে আমাদের -9, তাহলে -6 আর -9 এ কত থাকবে -15। ক্যালকুলেটর বসায় দাও, কিন্তু -15 এর সাথে আমাদের ফাইনালি বাহিরে কি আছে একটা মাইনাস আছে, তাহলে ওই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের ফাইনাল হয়ে যাবে +15। তাহলে দেখো এবার যোগ করো, তাহলে 15 আর 7 কত হয় 22, দ্যাট ইজ 22, তাহলে 22 দিয়ে কাটাকাটি করলেই কত আসে 11, মানে 11, এবং 11 কি বলছি বারবার বর্গ একক ইউজ করতে। ওকে, তাহলে দেখো তো আমাদের কি দেখাইতে বলছিল, এর ক্ষেত্রফল 11 বর্গ একক হয়েছে, তাহলে এই হচ্ছে আমাদের দেখানো হলো। ওকে, ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি আমরা এটা। আসো পরবর্তীটাতে আমরা যাই, দেখো কি বলছে এখানে, যে একটি চতুর্ভুজের 4টি শীর্ষ এ বি সি ডি, 4টা পয়েন্ট দেওয়া আছে, এবং শীর্ষবিন্দু সমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এই যে দেখো কথাটা, এখন তোমাকে প্রশ্নে বলেই দিছে যে প্রশ্নগুলো কি বলো ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে আমার আর ভাবার দরকার আছে, আর এখন চিত্র আঁকার দরকার নেই, মানে মনে মনে ভাবার দরকার নেই, কিচ্ছু দরকার নেই, সব বাদ, ডাইরেক্ট কি করে দিব অঙ্ক করে দিব। এখন তারপরে কি বলছে, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এ বি সি ডি একটি চতুর্ভুজের 4টা শীর্ষ বিন্দু সব বলেই দিছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত, তাহলে আমার আর মাথা ব্যথার কোনো দরকার নাই। এবার চাওয়া কি এবিসিডি চতুর্ভুজের যে ক্ষেত্রফলটা হবে সেটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, যদি এই শর্ত হয় ওই যে এখানে একটা আননোন ভ্যালু আছে পি, এই পিটার মান কত। এখন প্রথম কথাটা শর্তটা আগে বুঝতে হবে,
আমরা অনেকেই শর্তটা আমাদের বুঝতে গিয়ে সমস্যা হয়। যেমন আমরা যদি একটু বলি, অনেকে যদি ভুল হয় কথাটা আবার বলি, মনে করো আমাকে অনেক সময় বলা হয় যে y ধরো x এর দ্বিগুণ, অথবা আরেকটা উল্টা x y এর দ্বিগুণ, এরকম। তো অনেকে এই জায়গাটা ভুললেই যায় যে আমাদের কোনটা কি, যে y = 2x, অনেকে যে আমাদের নাকি x = 2y, অনেকে ইকুয়েশন ঠিক মতো লিখতে পারে না। তো খেয়াল করো, যখন যেটা বলতেছে যে আমাদের y x এর দ্বিগুণ, অর্থাৎ পরে কার কথা বলছি আমরা, খেয়াল করো পরে বলছি x এর কথা, তাহলে ওই যে সংখ্যাটা দ্বিগুণ বা 3 গুণ বা 5 গুণ বা যত গুণই বলি বা অর্ধেক হাফ মানে এরকম যাই বলি, ওই সংখ্যাটা পরে যার কথা বলা হয়েছে তার সাথে গুণ দিতে হবে। তার মানে আমাকে কি বলছে, y x এর দ্বিগুণ, তাহলে পরে x তার সাথে তুমি কি করবা, 2 কে গুণ দিবা। এখানে কি বললাম, ও x y এর দ্বিগুণ, তাহলে পরে y এর কথা বলা হয়েছে, তাহলে আমি কি y এর সাথে 2 কে গুণ দিব, দিলে অপরটা পাবো। এই কথা কি বুঝতে পারছি? এটা কিন্তু আমাদের অনেকে প্রবলেম হয়, এই জন্য জাস্ট বলে নিলাম। এখন আসো আমাদের তাহলে শর্তটা কি দাঁড়াবে একটু বলো তো। বলতেছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কার, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এই যে 2 সংখ্যাটা, এটা কার সাথে গুণ হবে, চতুর্ভুজের সাথে নাকি ত্রিভুজের সাথে? পরে কার কথা বলছে, এবিসি ত্রিভুজে, তার মানে এইটার সাথে কি হবে, আমার 2 গুণ হবে, দিলে কাকে পাবো আমরা, এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাবো। তাহলে শর্তটা কি আমরা বুঝতে পারছি? তাহলে আমাদের শর্তটা কি দাঁড়াইলো, দেখো আমরা যদি শর্তটা এই পাশে লিখি, যে শর্ত মতে বা প্রশ্ন মতে কি হবে, এ বি সি ডি এর পুরোটা লিখতে পারো যে এত চতুর্ভুজের ক্ষেত্রফল, আমরা শর্ট করে লিখলাম যে এত এর ক্ষেত্রফল ইকুয়ালস টু কি দাঁড়াবে বলো, কি বলছে, এ বি সি এর কথা পরে বলছে, তাহলে এই 2টা গুণ হবে এ বি সি এর ক্ষেত্রফল, তাহলে কি বলবো, এ বি সি এর ক্ষেত্রফল হবে 2 ইনটু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছি সবাই, এ বি সি এর ক্ষেত্রফল। ঠিক আছে, এখন তাহলে কাজটা কি বলতো, আমার যে অঙ্কের চাওয়া, তাহলে আমাদের অঙ্কের চাওয়া অনুযায়ী কার কার ডাটা লাগবে বলতো, এ বি সি ডি এর ক্ষেত্রফলটা বের করতে হবে, আবার কি বের করতে হবে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। এই দুইটা মানে এই শর্তে বসায় দিব। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের তাহলে কি প্রশ্ন বলছে যে কোনো যে বাহুর মাধ্যমে পাইবে না, তো কিছুই না বলা থাকলে অবশ্যই আমরা যেটা করতেছি শীর্ষের মাধ্যমে ক্ষেত্রফলটা নির্ণয় করব। ওকে, তো সুতরাং আমরা কি বলতে পারি বলো, যে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। ওকে, এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল কি হবে বলো, হাফ। হাফ দেওয়ার পর কি বলছিলাম প্রথমে, তাহলে এখন যেহেতু শীর্ষ বলেই দিছে আমাকে বিপরীত দিকে, তাহলে আমার কিন্তু আর ভাবার দরকার নেই, সিরিয়ালি বসাই দিই। তাহলে 3 4 মানে 3 4 -4 2, তারপর কত 6 -1, তারপর কত পি দেন 3, এবং এরপর কি বলছিলাম প্রথমটা আবার 3 4 পি। ওকে, আশা করি বুঝতে পারছি। তো দেখো এখন আমাদের কাজটা কি, তাহলে আমার কাজ হলো এই যে এগুলো কি গুণ করতে, ওই যে বারবারই যেটা করতেছে আর আরই গুণ করতে। তাহলে গুণ করো, দেখো 3 দুগুণে কত, এখন একটু দ্রুত করে ফেলি যদি বলি, এই যে 3 দুগুণে কত 6 প্লাস -4 -1 এ কত আসবে আমাদের, প্লাস -4 -1 মানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে 4 একে 4, এটা কি ছিল 6 মানে 6 × 3 3 6 কত 18, তারপরে কি p × 4 মানে 4p, এটা থাকলো এইভাবে, দেন কি মাঝে মাইনাস, দেন ব্র্যাকেট দিয়ে আবার, তাহলে আবার বলো 4 4 এ 16, বাট প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তার মানে এখানে হবে -16, তারপর কত 6 দুগুণে 12, তাহলে প্লাস কি হবে 12, তারপর কত আসে বলো আমাদের, এই যে এটা গুণ করতেছি আমরা 6 দুগুণে, দেন কি p × -1 মানে -p, তাহলে এখানে থাকবে কি মাইনাস, আর দেন আসে কত আমাদের 3 × 3 3 3 কত হবে, এখানে নিচে লিখি, ওই পাশে আমরা ত্রিভুজেরটা বের করব 3 3 9, তাহলে এই হলো আমাদের এটা ক্ষেত্র। ওকে, তো আমরা এখানে এটা জাস্ট কিছু একটা যোগ বিয়োগ করে রেখে দেই, বলো আসে বলো হাফ। এবার হিসাব করে দেখো 6 4 10 10 আর 18 কত 28, 28 প্লাস কত 4p, তাহলে আমরা এখানে লিখি 28 প্লাস 4p। ওকে, আচ্ছা এটা ব্র্যাকেটেই রাখি, মাঝে মাইনাস। এবার হিসাব করে এখানে কত, এখানে আমাদের 12 আর 9 যোগ করে, মানে তোমরা এটা ক্যালকুলেট করো যে 12 আর 9, 12 9 হচ্ছে 21, 21 থেকে আমরা 16 বাদ দিলে থাকবে 5, তাহলে এখানে হবে 5 আর p এর জায়গায় p 5 - p। এখন আমরা এটাকে আরেকটু যোগ বিয়োগ করতে পারি, তাহলে মাইনাসটা তুলে দিলে কি হবে বলো, এরকম যে 28 প্লাস 4p -5, এবং ব্র্যাকেট তুলে দিলে মাইনাসের কারণে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমি কি হবে দাঁড়াও, কি দাঁড়ায় আমাদের হিসাবটা দেখো, যে 28 থেকে 5 বাদ দিলে কত থাকবে আমাদের 23, তাহলে হাফ ইনটু আমরা কি বলতে পারি 23, আর এখানে কি থাকে 4p তে প্লাস p মানে 5। এই হলো তাহলে আমাদের কি বলতে পারি, এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। এটা রেখে দিব, এই ভ্যালুটাই কোথায় বসাবো, এই যে আমাদের যে ভ্যালুটা এখানে বলছিল, তাহলে এটার ভ্যালু কত পাইছি আমরা বলো, হাফ ইনটু 23 প্লাস অর্থাৎ 23 প্লাস 5p, এটা গেল ইকুয়ালস টু, তাহলে এই যে 2 ইনটু, এবার কাজটা কি দিলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাকে নির্ণয় করা। তাহলে আমরা অলরেডি সেম প্রসেসে কি করব বলো, এবিসি
ত্রিভুজের ক্ষেত্রফলটাকে নির্ণয় করব। তো দেখো আমরা এখানেই করি, এখানে একটু দেখাই, এই যে হ্যাঁ পাশে ছোট করে দেখাই তাহলে। সুতরাং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে বলো, হাফ। হাফ দেওয়ার পর কি এবিসি, তাহলে এ কত 3 4 দ্যাট ইজ 3 4, বি কত -4 2, তারপর সি কত 6 -1, দেন কি বলছি প্রথমটা আবার 3 4। ওকে তাহলে এবার একটু করে ফেলি আমরা। হ্যাঁ দেখো তাহলে হাফ কত আসবে গুণ করলে, 3 দুগুণে 6 প্লাস যে -4 ইন্টু -1 মানে +4 হয়ে যাবে, প্লাস 4 6 24, এখান থেকে মাইনাস, দেন কি বাকিটা করলে আড়াআড়ি, তাহলে -4 ইন্টু 4 কত -16, 6 ইন্টু 2 কত 12, এবং +3 -1 এ কত আসবে -3 আসবে। ঠিক আছে কথা, আসলে আমরা বুঝতে এগুলো তোমরা যোগ বিয়োগ বাকিটা ক্যালকুলেট করে ফেলবা। আমরা এখানে করি 6 4 10, 10 আর 24 এ কত আসবে 34, তাহলে এইটুকুর মান আসে 34, প্রথমটুকু মাইনাস এখানে কত আসে দেখো -16 -3 -19, তার থেকে +12 করলে আসবে আমাদের -7। ওকে তাহলে -16 -3 ক্যালকুলেটর করবা, আমরা দেখাচ্ছি না, খুব সিম্পল বসাইলে হয়ে যাবে। -3 -16 -19 +12 করলে -7। এখন ওই মাইনাস আর এই যে বাইরের মাইনাস, এই মাইনাস আছে কি হবে, ওকে তাহলে 34 আর 7 কত 41, দ্যাট ইজ 41/2। আশা করি বুঝতে পারছি আমরা। এই মানটা নিয়ে কোথায় বসাবো, এই যে পাশে বসাই দেবো, তাহলে কত দাঁড়াবে এটা 41/2। বাস তাহলে বলো এখন যোগ বিয়োগ করলেই আমরা কার উদ্দেশ্য ছিল, পি এর মানটাকে নির্ণয় করা, তাহলে পাবো না আমরা পি এর মানটাকে। ওকে তো আমরা বাকিটা যোগ বিয়োগ করে ফেলি, তাহলে কি হবে বলো, প্রথমতই আমাদের এই 2 আর 2 কি হবে কাটা যাবে, তাহলে বাকি কি থাকে বলো, এখানে যে হাফ ইনটু 23 প্লাস 5p সমান 41। এবার দুইটা কি হবে এখানে নিচে ছিল তাই না, ভাগ আকারে, তাহলে ওই পাশে গেলে কি গুণ হয়ে যাবে, মানে 2 ইনটু 41 এরকম হয়ে যাবে। তাহলে কি দাঁড়ায় এটা 23 প্লাস 5p, তাহলে আমাদের কি দাঁড়ায় বলো, যে 5p সমান কত দাঁড়াইলো, 41 দুগুণে ক্যালকুলেট করো দেখবা কত আসবে 82। সুতরাং p কত আসবে 82/5। যোগ বিয়োগে দেখো বলো লাস্টে এখানে যোগ বিয়োগে এই জায়গাটা একটু ভুল হয়েছে, 23 তো হিসাব করে নাই আমরা, একটু কারেকশন করে নেই। কারেকশনে কত হয় 82, যে 23 টাই পাশে যখন যাবে তো এটা কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -23। 5p ইকুয়ালস টু কত হয়, -20 করলে কত আসবে 49, তাই না। 82 - 23 কত আসে, 82 - 23 সরি 59, আচ্ছা আমাদের কতটা বলো 82 - 23 59। সুতরাং p সমান কি পেলাম বলো 59/5। ওকে এই হচ্ছে আমাদের অজানা p এর মান। আশা করি এটুকু আমরা বুঝতে পারছি। ওকে ওকে তাহলে আসো আমাদের পরবর্তীটা আমরা দেখি, যেটা উদাহরণ 13, আমাদের সেম প্রসেসের একটা অঙ্ক, যে কি বলছে যে একটি ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে কত কত a b c এত, এর ক্ষেত্রফল 4 বর্গাকার করে আর এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। ওকে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের এই যে আর, এটা কি ঘড়ি কাঁটার দিকে না বিপরীতে, মানে প্লাস না মাইনাস, এগুলো আমাদের জানা নেই, এই মানটাই নির্ণয় করতে হবে। সো আমরা যেটা করবো যে আমাদের তাহলে নরমাল ইন জেনারেল আমরা কি বলছিলাম, বিন্দুগুলো ঘড়ি কাঁটার বিপরীতেই থাকে, তো আমরা সেই বিপরীতে ধরে আমরা কি করবো তাহলে a b c ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে বলো যে সুতরাং কি a b c ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল লিখে বললে কি আসবে বলো, হাফ প্যারালাল সিম্বল কত দিব আমরা 1 3 5 1 3 আর, এবং আমরা কি বলছিলাম প্রথমটাকে আবার, সো 1 3 স্টপ। তো আমরা এটা যোগ বিয়োগ করে ফেলি, দেখো কত আসে, এক আর এক গুণ করলে 1 প্লাস কত 5 আর প্লাস কত 3 3 9, মাঝে মাইনাস 3 বাজা কত 15, মাঝে গুলো সব প্লাস, তাহলে 3 একে কত 3 মাইনাস কত আমাদের প্লাস হচ্ছে আর। ওকে এখন যোগ বিয়োগ করে দিলে হাফ কত থাকে 9 আর 1 10, 10 প্লাস কত 5 আর, হ্যাঁ মাইনাস 15 3 কত 18 প্লাস, কারণ সময় যদি এটা করি যোগ বিয়োগ 10 ব্র্যাকেট তুলে দিই আমরা, মানে মাইনাসের কারণে ব্র্যাকেটটা তুলে দিই। হ্যাঁ তাহলে কত থাকে বলো 10 প্লাস 5 আর মাইনাস 18 মাইনাস আর, তাহলে কত থাকবে আমাদের হাফ, তাহলে কত আসে বলো আমাদের হচ্ছে
কত থাকে 5r থেকে যদি আমাদের কত 5r থেকে r বাদ দিয়ে কত থাকে 4r, তাই না? আমাদের ফার্স্ট এখানে হচ্ছে 4r, দেন আমাদের এখানে কত থাকে বলো 10 মাইনাস 10 থেকে 18 বাদ দিলে -8। ওকে, সেটা কত -8। তাহলে আমাদের কত থাকে দেখো, এই ক্ষেত্রে আমরা একটা 2 কমন নিতে পারি ভিতর থেকে। ওকে, তাহলে 2 কমন লিখে থাকে এখানে 2r - 4, তাহলে 2r হাফের এটা কাটা যাবে, তাহলে থাকবে 2r - 4। এখন যেটা কথা দেখো যে r এর মান কি হতে পারে, পজিটিভ নেগেটিভ হতে পারে, কিন্তু আমরা কিন্তু জানিও না শুরুতে যে পয়েন্টগুলো কিভাবে আসে, ঘড়ি কাঁটার দিকে না বিপরীতে। ওকে, তো সেই হিসেবে আমরা জানি যে কি নিতে হয়, শুধু তার মান কি নিতে হয়। যেমন ক্ষেত্রফল যদি ঘড়ি কাঁটার দিকে হয় তাহলে কি চলে আসবে মাইনাস কত, ধরো মাইনাস একটা রেজাল্ট চলে আসবে। লেটস সে আমরা ঘড়ি কাঁটার দিকে হইলে ক্ষেত্রফল আসলো -10, ঘড়ি কাঁটার বিপরীতে আসলে ক্ষেত্রফল আসলো কি +10। তাহলে তখন আমরা কি শুধু তার মানটাকে নিব, রেজাল্ট সেমই আসবে কিন্তু শুধু মাইনাস আসবে। এই জন্য শর্তে আমরা যেটা বলবো যে শর্ত মতে, এখন শর্ত মতে আমার কি দেওয়া ছিল বলো, যে এই ক্ষেত্রফলটাই 2r - 4টাই কত আসবে 4 আসবে। কিন্তু কথা হলো কি যে আমরা এই ভ্যালুটা কি পজিটিভ, মানে ক্ষেত্রফল যদি এই মানটা কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ এটা অনলি কি আসবে ধনাত্মক মান। এবং আমরা এটা পূর্ববর্তী লেকচারে তোমরা যারা দেখছো বলে আসছি আমরা, যে ক্ষেত্রে তার কি নিব, দুই পাশে মডুলাস দিব, অর্থাৎ শুধু তার মানটাকে আমরা নিব, পজিটিভ মানটাকে। এই জন্য আমরা এখানে মডুলাস সাইন ইউজ করবো। এবং আমরা বলছিলাম মডুলাস কিভাবে সরাতে হয়, যে তুলে মডুলাস সিম্বল তুলে দিয়ে রাইট সাইডে প্লাস মাইনাস দিতে হয়। ওকে, তো এখন আসলে বাকিটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো বা তাহলে একবার প্লাস নিলে কি আসবে, প্লাস নিয়ে এভাবে বলবো যে প্লাস নিয়ে, তাহলে 2r - 4 সমান 4। তাহলে আমাদের যোগ বিয়োগ করো, 2r সমান এই পাশে 4 গেলে 4 4 8, তাহলে r সমান কত আসবে 4 আসবে। এটা হচ্ছে প্লাস নিয়ে। আর যদি আমরা মাইনাস নিয়ে করি তাহলে কি আসবে বলো, 2r - 4 সমান -4, আর এটা ওই পাশে গেলে দুই পাশে -4 কাটা, অথবা এটা ওই পাশে গেলে +4, দ্যাট ইজ -4 + 4 0, তাহলে 2r সমান 0, তাহলে আমরা পেয়ে যাব r = 0। এই তাহলে এই হলো আমাদের r এর মান। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা এটা। এই ছিল আমাদের এটা উদাহরণ 13 অঙ্ক। ওকে, দেখো আমাদের পরবর্তী, এবার আসো যে আমরা এটাকে আসলে জাস্ট টাইপ অনুযায়ী, যিনি আমাদের একই জাস্ট ক্ষেত্রফল বা এই ধরনের দৈর্ঘ্য রিলেটেড কথা, বাট এবার টাইপ 2 তে আমরা বুঝি বিভিন্ন কন্ডিশন থেকে, যেটা মাত্রই আমরা করলাম দুটো অঙ্ক, যে পি বের করা বা আর বের করা, এরকম বিভিন্ন কন্ডিশন থেকে আমাকে অজানা মান, মানে আমাকে কোনো একটা অজানা মান, যেমন দেখো যেখানে এ আছে, এরকম আর পি, বিভিন্ন অজানা মান নির্ণয় করতে হবে। তো সেই অঙ্কগুলো আমরা একটু দেখি কিভাবে করতে হয়। দেখো ফার্স্টে আমাদের 7 নম্বরে কি বলছে, যে বইয়ের 7 নম্বর যে অঙ্কটা, এক্ষেত্রে আমাদের বইয়ের 6 7 এই ধরনের অঙ্ক, দুইটা ম্যাথ। আমরা যে 7 নম্বরে দেখি কি বলছে, দেখো যে এবিসি তিনটা বিন্দু যথাক্রমে এত 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 বলছে। দেখো খেয়াল করো যে এ বি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে একটু আগে আমরা বলে আসছি যে কার সাথে কার গুণ হবে বলতো, এখন তো আর ভুল হওয়ার কথা না আশা করি। বলছে মেইন শর্ত, আমি শর্টলি বলি, তার কি এ বি এর দৈর্ঘ্য এসি এর দ্বিগুণ, দ্বিগুণ মানে 2, কার সাথে গুণ হবে, পরে যার কথা বলা, দ্যাট ইজ আমরা শর্তটা কি এ বি সমান 2ac হবে। এ বি এর দৈর্ঘ্য শুধু এ বি আর এসি দৈর্ঘ্য। তাহলে আমার কাজটা কি বলতো, তাহলে ফার্স্ট কাজ কি এ বি এর ভ্যালুটা বের করা, আর কি এসি এর ভ্যালুটা বের করা। এটা তো আমরা অলরেডি শিখেই আসছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি 11.1 অধ্যায়। সুতরাং আমরা কি বলবো বলো, শুরু করি। প্রথমত আমরা কি বের করব, এ বি এর দৈর্ঘ্য, এ বি এর দৈর্ঘ্য। তাহলে বলো এ বি এর দৈর্ঘ্য আমাদের যদি বের করি কত আসবে, √, মনে আছে কিনা বলো তো, যে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কি কোটিদ্বয়ের অন্তর স্কয়ার, যারা করে আসছো আমরা কিন্তু আগের লেকচারগুলো করছি। এখন আসলে তাহলে এ বি যেটা, এখন আমরা কি বলছিলাম, কোনটা থেকে কোনটা বাদ দেব সেটাও কোনো ফ্যাক্ট করে না, আমি একটা থেকে বাদ দিলেই হইলো, প্রথমটা থেকে সেকেন্ডটা দিতে পারি, সেকেন্ডটা থেকে প্রথমটা বাদ দিলে রেজাল্ট। তারপর মাইনাস অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করলাম, প্রথমটা থেকে বাদ দিতে, দেখো এ এ সূত্রের মাইনাস মাইনাস, আবার এটা কি -6, তাহলে মাইনাস মাইনাসে কি হবে, এটা +6²। ওকে, তাহলে a + 6² প্লাস, তারপর কি আসবে বলো মাঝে প্লাস, এরপরে কি a + 1, তাহলে a + 1 তার থেকে মাইনাস হবে, এবং এটা -3, তাহলে এটা হবে কি -3 তার স্কয়ার। তাহলে আমরা এটা যোগ বিয়োগ করে রেখে দিই, a + 6 হোল স্কয়ার প্লাস কত সেটা a + 4। ওকে, এখন আসলে আমরা এই ভ্যালুগুলো একটু সিম্পলিফাই, মানে আমরা সরলীকরণ করে নিই। তাহলে কি বসে এখানে a স্কয়ার, মানে a + b হোল স্কয়ার সূত্র বসে, তাহলে a স্কয়ার প্লাস কত 2ab, 2 ইন্টু এ বি বলতে 6 প্লাস কত বি স্কয়ার। একইভাবে প্লাস পরেরটাও এ স্কয়ার প্লাস 2ab বলতে 4, ওকে, মাঝে গুণ আর কি, প্লাস কত আমাদের বি স্কয়ার মানে 4 স্কয়ার। এই তাহলে এটাকে আমরা যদি একটু যোগ বিয়োগ করে আনি, বাম পাশে যে লিখি, কি আসে থাকে বলো, a স্কয়ার প্লাস কত আসবে 6 দুগুণে 12, 12a প্লাস কত আসবে 6 6 36 প্লাস কত আবারও a স্কয়ার প্লাস কত 4 দুগুণে 8a প্লাস কত 4 4 16। এখন আসলে আমরা এটাকে যোগ বিয়োগ করি, তাহলে a স্কয়ার আর a স্কয়ার যোগ করে কি আসে 2a স্কয়ার,
12 এ 8 এ যোগ করলে কত আসবে বলো 20 20 এ 36 আর 16 যোগ করলে কত আসবে 52 52। তো এইভাবে আমরা রেখে দিলাম। এটা আমরা কার ভ্যালু বের করলাম বলো এ বি এর মান। এখন আমার আরেকটা কার ভ্যালু লাগবে বলছে এসি। শর্তটা তো পরে আমরা অ্যাপ্লাই করব। তাহলে সুতরাং এবার কার ভ্যালু বের করব আমরা বলো এসি এর দৈর্ঘ্য বা মানটা বের করব। তাহলে কি বের করি আমরা বলো এসি এর দৈর্ঘ্য। তাহলে বলো আবারও এসি এর দৈর্ঘ্য কি হবে এ এর সাথে সি এর। ওকে, একটা থেকে এটা বাদ দিলেই হলো আবারও। তো আবারও সেই আমরা প্রথমটা থেকেই ধরে নিলাম, বাদ দিলাম একই কথাই। তাহলে কি আসবে বলো a - 5 হোল স্কয়ার প্লাস কত আসবে বি। বি কত আমাদের a + 1 সূত্রের মাইনাস, এটা -1 মাইনাস মাইনাসে কি হয়ে যাবে +1। এই যে এগুলো একটু খেয়াল করতে হবে, আমাদের অনেক সময় প্লাস মাইনাস কিন্তু ভুল হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্লাস বা মানে কি বলে মাইনাস যদি বুঝি মানে 1 -1 হয়ে যায়, 0 বানায় ফেলে, এরকম সময় ভুল হয়ে যায়, একটু খেয়াল করে। তো আমাদের কিভাবে আসলে কি থাকে তাহলে বলো a - 5 হোল স্কয়ার প্লাস এটা কি a প্লাস 1 + 1 এ 2 হোল স্কয়ার। সেম প্রসেস আমরা কি করব এটাকেও ভেঙে নিব। তাহলে বলো a স্কয়ার - 2ab প্লাস কত b স্কয়ার সেম প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার। এই তাহলে মানটা বের করি আমরা, কত আসে a স্কয়ার মাইনাস 5 দুগুণে ক্যালকুলেটর করো কত আসবে 10a প্লাস 5 5 কত 25 প্লাস a স্কয়ার প্লাস কত 2 দুগুণে 4 4 প্লাস কত 2 স্কয়ার মানে 4। বুঝে গেছে? রাশি যোগ বিয়োগ করি a স্কয়ার যোগ করে 2a স্কয়ার। আসলে বুঝতে পারছি। দেন কি আসে -10 এ +4 এ দেখো -10 + 4 তাহলে কি হবে -6 থাকবে, দ্যাট ইজ -6 প্লাস 25 প্লাস 4 কত আসবে +29। এই দেখো আর কিছু করা যাচ্ছে না। এইবার আসলে আমরা শর্তে যাব। তাহলে শর্ত কি বলছিল প্রশ্নের মধ্যে যে এই এবি এর যে দৈর্ঘ্যটা পাবো সেটা এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে আমরা বলছি কি বারবারই বলতেছি দ্বিগুণ, দ্যাট ইজ 2 টা গুণ হবে পরের এসি এর সাথে। তাহলে আমরা শর্তটা কি লিখবো পরের পেজে যদি আমরা লিখি সুতরাং তাহলে শর্ত মতে আমরা যদি করি শর্ত মতে আগে লিখবো আমরা এটাকে যে এ বি এর দৈর্ঘ্য ইকুয়ালস টু 2 ইনটু এসি এর দৈর্ঘ্য। ওকে, আসো এবার আমরা এ বি এর ভ্যালুগুলো বসাই। তাহলে এ বি কত ছিল 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52 2a স্কয়ার প্লাস 20a প্লাস কত 52। ওকে, রুট ওভার তাহলে 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52। ওকে, আর এটা কত 2a স্কয়ার মাইনাস 6a প্লাস 29 2a স্কয়ার মাইনাস 6a প্লাস কত 29। দেখি আমরা ঠিক আছে কিনা আবারও। তাহলে কত আসছে এটা 2a স্কয়ার মাইনাস 6a প্লাস 29। ওকে, তো 2a স্কয়ার মাইনাস 6a প্লাস। তাহলে ওকে, এখন বলো তাহলে কি ছিল এই যে 2 তাই না? তাহলে 2 কি হবে এটা। এখন আমার প্রশ্নের চাওয়াটা কি দেখো তো একটু। প্রশ্নে বলছে যে দ্বিগুণ হলে এই যে a যেটা আননোন বা অজানা মান এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। আজকে আমরা এটাকে বসায় দিই, আমাদের যে যোগ বিয়োগ আছে এখানে বসায় দেই, দিলেই হয়ে যাবে কাজ। ওকে, তাহলে এখন আসো দেখো রুট আসছে না, আমরা কিভাবে বের করব ফার্স্টে বর্গ করে দেব। তাহলে বর্গ করলে বলো এখানে কি হবে বর্গ করলে স্কয়ার রুট কাটা চলে যাবে। তাহলে এই পাশে কি থাকবে অনলি 2a স্কয়ার প্লাস কত যা ছিল তাই অর্থাৎ 20a প্লাস 52 ইকুয়ালস টু সেম। তাহলে এবার আসো স্কয়ার করছি, বাট এবার খেয়াল করো ফার্স্টে এখানে কিন্তু একটা 2 ছিল। আবারও অনেকে এই জায়গাটায় ভুল করবো যে এখানে সরাই দিছে এটাকে, তাহলে এটা কি থাকলো 2a স্কয়ার মাইনাস যখন আমরা রুট করব মানে স্কয়ার করব এটা থাকলো। ওকে ফাইন, স্কয়ার রুট কাটা গেল, কিন্তু এই যে এখানে 2 ছিল এটাকে স্কয়ার করছি না, তাহলে 2 এর স্কয়ার কত 4 হইছে কিন্তু। ওকে, এই জায়গায় কিন্তু অনেকে আমরা ভুল করি, এই জায়গাটা সাবধানে। হ্যাঁ, তো আমরা এখন কাজটাকে এর মান বের করব, তো সবগুলো যোগ বিয়োগ করে আমরা পুরো সমীকরণটাকে একপাশে নিয়ে আসবো। তাহলে আসলে এটাকে যদি আমরা লিখে রাখি যা ছিল তাই, যে 2a স্কয়ার প্লাস 20a প্লাস কত 52 সমান, এবার গুণ দাও তাহলে কি হবে 4 দুগুণে 8a স্কয়ার মাইনাস কত হবে 4 6 24a প্লাস হচ্ছে আমাদের কত 29 ইনটু 4 29 ইনটু 4 কত আসবে আমাদের 116। ওকে, তাহলে বুঝতে পারছি আমরা এটা। এখন আসলে আমাদের কাজটাকে এটাকে এক পাশে নিয়ে যাবো আমরা সবগুলোকে। এখন এখানে কাটাকাটি করা যেতে পারে, আমরা বলতে পারি যে 2 দ্বারা কাটাকাটি করা যায় বা কিছু একটা সংখ্যা দ্বারা কাটাকাটি করা যায়, এটা করে নিতে পারি, না করলে হবে আমরা একবারে করতে পারি। তাহলে আমরা ধরো এই যে এগুলাকে আমরা লেফট সাইডে এগুলাকে আমরা রাইট সাইডে এইভাবে নিয়ে নিলাম। ওকে, তাহলে নিয়ে নিলে কি হবে ধরো তখন লেফট সাইডটা 0 হয়ে গেল ইকুয়ালস টু একই কথা এক পাশে নিলেই হলো। আমরা বড়টা মানে বড়টাকে পজিটিভ বানাইলাম আর কি, এই পাশে আনলে আমরা 8a স্কয়ার যদি আনি এটা মাইনাস হবে, 2a স্কয়ার মাইনাস 8a স্কয়ারে মাইনাস 6a স্কয়ার হবে। তো ওই মাইনাসটা অ্যাভয়েড করার জন্য আমরা ছোটটাকে ওই পাশে নিচ্ছি। সেই জন্য কি হবে বলো 8a স্কয়ার মাইনাস 24a প্লাস 116, দেন এই পাশে এটা কি 2a স্কয়ার পাশে গেলে মাইনাস 2a স্কয়ার
220 এই পাশে গেলে -20 +52 এই পাশে গেলে -50। এবার লেখার সময় আমরা এটাকে বাম পাশে লিখবো। দেখো তাহলে 8a স্কয়ার থেকে আগে স্কয়ার গুলো হিসাব করি। 8a স্কয়ার থেকে 2a স্কয়ার বাদ দিলে 6a স্কয়ার, -24 এ -20 মাইনাস মাইনাসে মাইনাসই, যোগ বিয়োগে মাইনাস মাইনাস মাইনাসই থাকবে। তাহলে মাইনাস কত আসবে 44 এ -20 -24 কি বলে -44 44। এবার আসলে কত 116 থেকে আমরা 52 বাদ দেব। তাহলে 116 মাইনাস কত 52, 116 থেকে 52 বাদ দিলে কত থাকে দেখো, 116 থেকে -50 বাদ দিলে +64 থাকে, এই। এখন আমার কাজ হচ্ছে কি যে আমি পরীক্ষায় আমরা যেটা করবো, আমরা এটাকে মিডল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ করে দেখাবো। তো আপাতত আমরা এটাকে ক্যালকুলেটর করে দেখাচ্ছি যে ক্যালকুলেটর কিভাবে করে দিতে হয়। তো অনেকে চাইলে কি করতে পারো যে 6 মানে কোন একটা সংখ্যা দ্বারা এটা ছোট করে নিতে পারো, প্রবাবলি আমাদের কি মানে 2 দ্বারা বা কোন একটা সংখ্যা দ্বারা আমরা এটা কেটে নিতে পারি, তারপরে করতে পারি, এটা ইচ্ছা। আর বাকিটা আমরা যেটা করতে পারি যে আমাদের যে ক্যালকুলেটরে আমরা এটা কি করতে পারি, সরাসরি এই সমস্যা মানে আমাদের দ্বিঘাত দিয়ে কি করতে পারি, সলভ করতে পারি। তো দেখো এই যে আমাদের এই সলভিং ইয়াটা আমাদের কত ছিল ইকুয়েশন, দেখো এই কোশ্চেন আমরা এটা দেখাই যে কিভাবে আমরা সলভ করতেছি। ওকে, তাহলে আমরা কি যাব, এই যে এখানে যাব, গেলে 5 নম্বরে আমার ইকুয়েশন আসবে। তাহলে সমীকরণ সমাধান, সমীকরণ সমাধান আমরা জানি সবাই এটা একটা কি দ্বিঘাত স্কয়ার আছে। তাহলে আমরা কি যাব, এই যে দ্বিঘাতে যাব। এখন দ্বিঘাত কোথায় আছে, এই দেখো ax স্কয়ার আছে 3 নম্বরে। সো আমি বাটনে 3 প্রেস করব। এখন করার আগে কি করব, আমরা তার আগে একটু দেখে নেই যে এখানে a b c মানগুলো প্রশ্নে চাবে। a b c বলতে কি বোঝায়, a এখানে কি x স্কয়ারের সহগ, তাহলে আমার এটা এই যে x স্কয়ার যে সহগ এটাকে আমরা ধরবো a। ওকে, দেন আমাদের কি b বলতে কি x এর সহগ, তাহলে x এর সহগ বলতে এখানে চলক কে ছিল, x এর জায়গায় আমাদের a মনে মনে, তাহলে b বলতে ওই x এর যে সহগটা অর্থাৎ -44 সেটাকে বোঝাচ্ছে। দেন আমাদের হচ্ছে c, c মানে লাস্টে যে কনস্ট্যান্টটা থাকে অর্থাৎ যেটা হচ্ছে +64। সো এই মানগুলো আমরা ওখানে বসাবো। তো আগে আমরা 3 নাম্বার দেব। তাহলে এই যে দেখো প্রশ্নে চাচ্ছে a কত, b কত, c কত, তাহলে আমরা a বসাবো। a বলতে প্রথমটা যে সহগগুলা, তাহলে a স্কয়ার সহগ কত 6 ইকুয়াল, দেন আমরা বসাবো b বলতে পরেরটা যেটা -44 ইকুয়াল, দেন আমাদের c কত +64 ইকুয়াল দিয়ে এবার আমরা আবার ইকুয়াল প্রেস করব। তাহলেই দেখো আমাদের মানগুলো কত কত আসতেছে, 16/3 একটা মান, আর এটা আসতেছে 2 একটা মান। তাহলে আমরা মানে এখানে x বলতে অ্যাকচুয়ালি কার মান, এটা a এর ভ্যালু। তাহলে আমরা সুতরাং কি বলবো 16/3 আর হচ্ছে কত 2। তাহলে আমাদের কত ছিল 16/3 আর কত 2, 16/3 আর 2। ওকে, তাহলে আমরা সুতরাং a কত আসবে 16/3 আর এটা কত। ওকে, এটা আমরা করে দিলাম। এটা তোমরা মিডল টার্ম করে দেখাই দিতে পারো। আমরা ক্যালকুলেটর সমাধানটা তোমাকে প্রসেসটা দেখাই দিলাম। এখন আসো আমাদের চাওয়াটা কি ছিল এখানে, যে প্রশ্নের চাওয়া কি যে a এর সম্ভাব্য মান। ওকে, সো আমাদের a এর সম্ভাব্য মান এটা একটা आंसर, যে আমাদের a এর সম্ভাব্য মান হচ্ছে a এবং 2 এবং কত 16/2 বলতেছি, এটা সরি এটা 16/3 ছিল। হ্যাঁ 16 কত ছিল 3 ছিল, তাই না? হ্যাঁ 16/3 ছিল। ওকে, 16 কত ছিল 3 ছিল। ওকে, তাহলে এই ছিল আমাদের 16/3 এবং হচ্ছে 2। এখন আসলে আর কি চেয়েছে প্রশ্নে, এরপরে বলছে এবং ত্রিভুজ ABC এর ত্রিভুজটির কি করো, এবং ত্রিভুজ ABC ত্রিভুজটির বৈশিষ্ট্য বর্ণনা করো। এবার আসো ABC ত্রিভুজের যে বৈশিষ্ট্য, এটা কি তোমাদেরকে শেখানো হয়েছে না বলো তো, যে আমরা পূর্বের কোন অধ্যায়ে শিখে আসছি 11.1 অধ্যায়ে কিন্তু বিভিন্ন প্রকার যে ত্রিভুজ ছিল অর্থাৎ সমবাহু সমদ্বিবাহু, অবশ্যই তোমরা যারা দেখোনি আগের লেকচারটাকে অবশ্যই দেখে আসবে। তো সেখানে আমরা কিন্তু কি বলছিলাম যে সমবাহু সমদ্বিবাহু এরকম বিভিন্ন ধরনের ত্রিভুজ সম্পর্কে বলে আসছিলাম, সমকোণী। এবং তাহলে সেই বিষয়গুলো কিন্তু কি বলছিলাম আবার একটু জাস্ট বললে, সমবাহু কি ছিল 3 বাহু সমান হবে, সমদ্বিবাহু 2 বাহু সমান হবে, সমকোণী বললে কি দেখবো যে 3টা বাহু ডিফারেন্ট, যে আমার নরমালি আমরা যেরকম বলছিলাম যে 3 4 5 এরকম মান আসতেছে দেখবা, বা আমাদের 6 8 মানে কমন কিছু মান থাকে। না হলে আমরা কি করব, চিত্র হয়তো দিয়ে আমরা কিছু ধারণা নিতে পারি, না হলে আমরা কি করব মানগুলো চেক করব যে 3টা বাহু যদি ভিন্ন হয়, প্রথম মনে হতে পারে বিষমবাহু, হ্যাঁ বিষমবাহু বলতে পারি, কিন্তু তারপর স্পেসিফিক ভাবে সেটাকে সমকোণী, তখন আমাকে সমকোণী বলতে হবে। এরকম ভাবে আমরা কি করব বিভিন্ন ত্রিভুজের বৈশিষ্ট্য বর্ণনা করব। এখন দেখো তাহলে আমাদের ত্রিভুজগুলো কি, দেখো যে AB AC, আর এটা কত আমরা পেলাম, এটা কত পেলাম আমরা হচ্ছে AB AC। তাহলে দেখো এখন ত্রিভুজের বৈশিষ্ট্য বর্ণনা করতে গেলে আমার কি লাগবে, 3টা মানই লাগবে না, AB BC আর এটা কি লাগবে AC এর মান লাগবে। এখন এই যে A এর ভ্যালু আমরা পাইলাম, এখানে A এর ভ্যালু যেটা আমরা পাইলাম, এই ভ্যালুগুলো আমরা কি করব ওই সমীকরণে বসাইলে, তাহলে ধরো A এর মান প্রথম 2টা মান, আবার এখন এখানে 2 ধরনের, মানে এটা মানে বেশ একটু লেন্দি অঙ্ক হচ্ছে। তো ফার্স্টে আমরা যদি A এর মান ভ্যালু ধরো 2 নেই, তাহলে খেয়াল করো তো যখন 2 নিব তাহলে এখানে যদি বসে, এটা কার ইকুয়েশন ছিল AB এর, তাহলে আমরা AB এর মানটা পাবো।
আগের ভ্যালুতে আমরা এই যে এসি এইটুকু ছিল কি এসি এর, তাহলে এখানে বসালে কার ভ্যালু যেটা পাবো এটা কি এসি এর মান পাবো, আর সেম ভাবে যেটা বাকি বিসি এটা আমরা কি করব বের করে নিব। তাহলে এখন আসো তাহলে আমরা একে একে যদি বুঝাই, ফার্স্টে আমরা কি বলবো যে যদি a সমান কি হয় 2 হয়, তাহলে আমরা কি লিখি যে a = 2 হলে, বুঝতে পারছি কথাটা? তাহলে a = 2 হলে আমরা কি মান a b এর দৈর্ঘ্য, তাহলে a b এর দৈর্ঘ্য, ওকে এই কথা বললাম যে a b এর দৈর্ঘ্য √/, তাহলে এখানে কি বসাই দেব এর জায়গায় 2, তাহলে 2 ইনটু কার ছিল 2 এর উপরে স্কয়ার প্লাস 20 ইনটু কত a কত 2 এবং প্লাস কত আমাদের 52। এখন এই মানটা তোমাদের ক্যালকুলেটরে জাস্ট বসায় দিলেই চলে আসবে, ওকে? তাহলে ক্যালকুলেটরে যদি বসায় দাও তাহলে দেখবে যে a b এর একটা দৈর্ঘ্য চলে আসবে। তাহলে কত আসবে 2 দুগুণে 4, 2 স্কয়ারে 4, 4 দুগুণে আসবে আমাদের 8 প্লাস কত আমাদের 20 দুগুণে দেখবো হচ্ছে কত 40 প্লাস হচ্ছে কত 52, প্লাস কত 52। এখন তাই দেখো যোগ করো, ক্যালকুলেটর করলে দেখবে যে এটা একবারে করো 52 আর 8 60, 60 আর 40 তে আসবে কত 100, 100 রুট করলে 10। তাহলে বলো দৈর্ঘ্য কত পেয়ে গেছি 10 একক হলো এটা আমাদের, ওকে? তাহলে এ বি পেয়ে গেলাম। সেম ভাবে এর টু ভ্যালুটা আমরা কোথায় বসাবো এসি, তাহলে আবার আমরা কি বলবো বলো এসি এর দৈর্ঘ্য, তাহলে এসি এর দৈর্ঘ্য আমরা কি বলবো সেম এই যে এইটুকু, শুধু এইটুকু, এটা কিন্তু 2 না, 2টা তো শর্তে আমরা এসি এর দৈর্ঘ্য বের করতেছি, সেখানে কত আসবে বলো 2 এর ভ্যালু আবার কত 2 স্কয়ার মাইনাস কত 6 ইনটু এর ভ্যালু কত 2 প্লাস কত 29। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেটরে যদি বসাই দেখো কত আসবে, ক্যালকুলেশন যদি আমরা করি দেখো একটু করি, তাহলে কত আসবে 2 স্কয়ার 4, 4 দুগুণে, এখানে আমাদের মোডে যেতে হলে আবার চেঞ্জ করে মোড দিয়ে 1 প্রেস করলে আবার আগের মতো হয়ে যাবে ক্যালকুলেটর। এখানে দেখো 2 দুগুণে কত 4, 4 দুগুণে আমাদের এখানে কত রুট দিয়ে নিই, 4 দুগুণে হলো 8, দেন কত আমাদের সূত্রের মাইনাস, মাইনাস কত 6 দুগুণে 12, তারপর কত আসে আমাদের প্লাস 29, তাহলে কত আসে আমাদের প্লাস 29, এই লিখ অল প্রেস করো কত আসবে 5। তাহলে এই যে পেয়ে গেলাম আমরা সি এর মান কত 5। এখন বলো, এখন আসো তাহলে আমরা কয়টার ভ্যালু বের করলাম এ বি আর এসি, কিন্তু আমার কি ছিল এ বি এসি, যেহেতু ত্রিভুজের বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে তাহলে আমার কি লাগবে 3টা মান লাগবে, তাহলে আরেকটা কি লাগবে আমাদের এই যে বি থেকে সি এই মানটা আমাদের বের করতে হবে, ওকে? তাহলে আমাদের এটা কি বিসি এর মান যদি বের করি কত আসবে, আর সেক্ষেত্রে এখানেই করাই যেহেতু এই পেজে এটা একটু তোমরা ওখানে অ্যাড করে নিবা, আমরা পাশে এখানে একটু দেখাই দিই, ওকে? তাহলে বিসি এর ভ্যালুটা কত আসবে বলো তো, একটু শর্ট করে করি, আমাদের ওই পেজে তোমরা অ্যাড করে নিবা আর কি, তোমরা পরবর্তীতে লিখবে ওখানে। তাহলে বিসি কত আমরা ধরো একটা বাদ দিলাম, পরেরটা থেকে বাদ দিচ্ছি, তাহলে কত আসবে 5 মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 6 স্কয়ার, ওকে? এই যে এটা থেকে বাদ দিচ্ছি, পরেরটা থেকে এটা থেকে বাদ দিলেই হবে, সমস্যা নেই। তাহলে 5 মাইনাস মাইনাসে প্লাস 6 স্কয়ার প্লাস দেন কত আমাদের -1, আবারও বুঝে যায় এগুলো ভুল হবে কিন্তু খেয়াল করে, -1 সূত্রের মাইনাস আর এটা -3, তাহলে মাইনাস মাইনাসে কত এটা +3 স্কয়ার, এরপর কি ছিল রুট। তাহলে এখানে এই জায়গাটা আমরা ক্যালকুলেশন করলে 6 5 কত আসবে বলো আমাদের 11, তাহলে আমরা রুট ওভার আবারও করি, রুট ওভার কত আসবে 11 স্কয়ার প্লাস এখানে আমাদের কত ছিল এটা বলো -1 প্লাস 3, ক্যালকুলেট করো 3 - 1 হচ্ছে 2, 2 স্কয়ার কত আসবে 4, এটা করলে আসে 5√5। তাহলে বলো এই বিসি এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা 5√5 এত একক, ওকে? বুঝতে পারছি। এখন আসো তো তাহলে যে আমাদের যে কই পরবর্তী যে পেজে আমরা করছি, তাহলে বিসি ওখান থেকে মানে তোমরা এখানে লিখবা, তাহলে বিসি কত আসবে এরকম পরে 5√5 আসছে। এখন একটু কম্পেয়ার করো, প্রথমত তিনটা বাহু আমরা কি ধরনের ত্রিভুজ, প্রথমত আমার মনে হতে পারে যে হ্যাঁ এটা তিনটাই ডিফারেন্ট ডিফারেন্ট, তাহলে এটা একটা কি বিষমবাহু ত্রিভুজ, কিন্তু আমরা বলছিলাম যে আগে বিষমবাহু হইলেও এটা সমকোণী কিনা আমরা কি করব যাচাই করব। তো তুমি দুই ভাবে করতে পারো, একটা হচ্ছে যে মানে গেস করার জন্য যে তুমি যেটা করতে পারো যে আমাদের এই যে পয়েন্টগুলো আছে যে a এর মান আমরা যেটা 2 পাইলাম, তাহলে এর মান 2 বসালে কত হয় মনে মনে বলো এটা 2 আর এটা 2 + 1 মানে 3, তাহলে এই বিন্দুটা দাঁড়াবে এরকম, তাই তো? তাহলে এই যে a এর মান 2 3, b এর মান এত, c এর মান এই পয়েন্ট তিনটা তুমি বসালে দেখবে এটা দেখতে একটা অনেকটাই কি হবে সমকোণীর মতো হবে। সো অবশ্যই বলছি, আগেও আমরা প্রিভিয়াস ক্লাসে বলে আসছি যে যদি আমি তিনটা বাহু ভিন্ন পেয়ে যাই সরাসরি আগে বিষমবাহু বলবো না, এটা সমকোণী কিনা সামহাও এটা আমরা কিন্তু আগে চেক করে নেব। তাহলে সমকোণীর বেলায় কি ছিল বলো আমাদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, আমরা কিন্তু বলে আসছি যে পিথাগোরাসের এই শর্তটা শিখে তাকে অবশ্যই মেনে চলতে হবে, সে যদি মানে তাহলে এটা হবে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখন তুমি দেখো এর মধ্যে অতিভুজ নরমালি বড়টা থাকে, তাহলে এক্ষেত্রে অবশ্যই দেখো 5√5 তুমি যদি পয়েন্টে করো এটা কিছু মানে 10 এর একটা কম আসবে আর কি, ওকে? আর এটা 5, তাহলে এটা পয়েন্ট এলে দেখবা 5√5, পয়েন্ট এলে কত আসে দেখো 5√5, তাহলে পয়েন্ট এলে কত আমাদের 11 পয়েন্ট সামথিং, ওকে? আচ্ছা না এটা যদি আমরা করি একটু দাঁড়াও ক্যালকুলেশনটা করি, তাহলে 11 পয়েন্ট সামথিং আছে, 5√5 এর স্কয়ার কত আসে
125। ওকে, তাহলে এটা দেখো, এটা কি সবচেয়ে বড় আমাদের, তাই না? 5 √5 টা বড়, 11 দশমিক সামথিং। দেখো 5 √5 11 পয়েন্ট সামথিং। তাহলে দেখো নরমালি সমকোণী চেক করতে গেলে গেরে জাস্ট এমনি রাফ লিখতেছি, আমাদের এটা কি সবচেয়ে বড় না? তাহলে নরমালি একটা সমকোণী ত্রিভুজে, এই যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, তাহলে এ বি সি, তাহলে অবশ্যই বড়টা কি হয়? অতিভুজ হয়। তাহলে এটাকে আমরা অতিভুজ হিসেবে ধরবো। তাহলে আমাদের কাজ কি ছিল যে এখানে এবার কি, তাহলে বাকি দুটাকে লম্ব আর ভূমি হিসেবে দেখবো। তো দেখো তো আমাদের উদ্দেশ্য কি ছিল, আমরা বলছিলাম কিনা পিথাগোরাসের শর্ত মেনে চলবে। পিথাগোরাস কি লম্ব ভূমি যে কোনো, আমরা দুটাকে মনে ভাবলাম, তাহলে এটা কি আসে বলো? এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই দুটাকে স্কোয়ার করলে কত আসে? এ বি স্কোয়ার 10 স্কোয়ার, এসি স্কোয়ার 5 স্কোয়ার, তাহলে এটা টোটাল কত? 125। এইটা এবার কার সমান হবে দেখো? এই যে বিসি, যেটা বিসি স্কোয়ার, এটা কার সমান হবে দেখো? বিসিটা যদি করো 5 √, এটার কি স্কোয়ার, ক্যালকুলেটর করে দেখো, এটাও 125। তাহলে বলো আমরা কি এখন যদিও তিনটা ভিন্ন আসছে, আমরা কি এটাকে বিষমবাহু বলবো না? এক্ষেত্রে স্পেসিফিক ভাবে এটা আবার কি হয়? সমকোণ। তাহলে এটা বললাম যে এখন বুঝবো কিভাবে, আমরা বললাম এটা আমি আগেই আমরা বলছি যে আমরা চিত্র যদি আমরা আঁকি, হয়তো দেখে বুঝতে পারি যে না এটা সমকোণীর মতো হচ্ছে, তারপরে যদি না বোঝা যায় আমরা কি করব, যে আমরা একটু রাফে এই জায়গাটাকে চেক করে নেবো যে না এখানে কি এইভাবে যে বড়টাকে আমরা অতিভুজ হিসেবে ধরে তার স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস স্কোয়ার, এটা সমান আসতেছে কিনা। যদি আসে তখন আমরা বলবো এটাকে না, এটাকে সমকোণী আমাকে ধরতে হবে, বিষমবাহু বলা যাবে না। সুতরাং ত্রিভুজের বৈশিষ্ট্য আমরা কি বলবো, যদি a = 2 হলে, ত্রিভুজ ABC একটা কি হবে? ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ হবে। হ্যাঁ, তাহলে কি হবে? একটি সমকোণী ত্রিভুজ। এই ওকে, তাহলে আশা করি বুঝতে পারছি আমরা। এখন দেখো আমার অঙ্ক কিন্তু শেষ হয় না, এখন প্রশ্ন হয়তো তোমাকে এত কিছু একসাথে চাবে না, অঙ্কটা বইয়ে দেয় আমরা জাস্ট করতেছি, এত কিছু হয়তো তোমাকে একসাথে বলবে না এক প্রশ্নের মধ্যে, বাট আমরা করতেছি। তাহলে কি ছিল যে এ বি এস এর দৈর্ঘ্যের শর্ত হলো ফার্স্টে এর সম্ভাব্য মান, আমরা এ বি বের করলাম, এসি বের করলাম, দেন এই শর্ত ইউজ করে আমরা এর মান পেলাম। এবং এর মান কয়টা ছিল এক্ষেত্রে খেয়াল করো, দুইটাই কিন্তু এর মান। এখন আমরা অঙ্ক করছি কয়টা দিয়ে? একটা দিয়ে কিন্তু। এখন কিন্তু আমাকে সেম, তাহলে পরেরটা দিয়েও সেম ভাবে দেখা যাবে, সেম প্রসেস। তাহলে এবার কি, এটা তোমাদের কাজ থাকলো যে সেম প্রসেসে তোমরা 16/3 ধরে এর মান কত ধরবা? 16/3। সেম প্রসেসে অ্যাপ্রোচ করে আমাদের এ বি এসি বিসি এর মান বের করবা। যদি তিনটা মানে কি ভিন্ন আসে, এবং তোমরা দেখবা দুই ভাবে ওয়ে বললাম যে আমি চিত্রটা এঁকে দেখতে পারো যে 16/3 পয়েন্টে নিলে 5 দশমিক সামথিং, 3 5 15 5 পয়েন্ট সামথিং। তো এরকম একটা মান জাস্ট মনে মনে চিত্র এঁকে দেখো যে এটা কি আসলে সমকোণীর মতো হয় কিনা। অথবা এটা যেটা বললাম, যেটা বড়টা হবে ওটাকে মনে অতিভুজ দিয়ে তার স্কোয়ার আর অপর দুইটার স্কোয়ার সমান আসে কিনা যোগফলটা, যদি সেম আসে তখন বলবো তাহলে ওকে এটাও একটা, এর মান এত হলেও এটা সমকোণী হবে। কিন্তু যদি আমাদের না হয় তখন আমরা কি বলবো, তাহলে এটা যেহেতু যদি তিনটা ডিফারেন্ট আসে বলে দিবা বিষমবাহু, যদি দুইটা সেম আসে একটা ডিফারেন্ট আসে সমদ্বিবাহু, যদি তিনটাই সেম আসে বলবো সমবাহু, তাহলে তো আর তখন সমকোণীতে চেক করার দরকার নাই। তো আশা করি কি বুঝতে পারছি আমরা এটা। এই হচ্ছে আমাদের এই প্রসেসের মাধ্যমে আমরা এটা করি, এবং পরবর্তীটা আমাদের সেম। তবে এটা তোমরা একটু দেখতে পারো, না হলে আমরা এটা এই অঙ্কটাকে আগামী ক্লাসে আমরা এই পরবর্তী এই অঙ্ক থেকে 6 থেকে আর কয়েকটা আমাদের বাকি আছে, এটা আমরা শুরু করব। করে আমরা হচ্ছে প্রায় 11.2 প্রায় শেষের দিকে আমরা কিছু অঙ্ক করে শেষ করে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে 11.3 এর দিকে চলে যাব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, তোমরা হচ্ছে ক্লাসগুলো করে ফেলো। হ্যাঁ, সাথে সাথে করে ফেলবা, করে যদি তারপরও কারো কোনো প্রবলেম থাকে সেটা জানাতে পারো, আমরা সেটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো সেই পর্যন্ত ভালো থেকো, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।